আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। শালা তোর সাহস কি করে হয় তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? আজ তোর একদিন কি আমার একদিন। রাত 3টে বাজে। এই সময় কে এত জোরে জোরে চেঁচাচ্ছে? বিষয়টা দেখতে হচ্ছে। এত রাতে আমাদের পাড়ায় কি ঘটলো? আমি কাছে গিয়ে বুঝলাম মেয়েটা এই লোকটার ট্যাক্সি করে ফিরছিল, আর লোকটা নাকি হঠাৎ গাড়ি দাঁড় করিয়ে মেয়েটার সাথে বাজে ব্যবহার করছিল। বিষয়টা বুঝে আমারও মাথা গরম হয়ে গেল লোকটার ওপরে। ঘুটঘুটে অন্ধকার থাকায় না আমি লোকটার মুখ দেখতে পারছি, না মেয়েটাকেও চিনতে পারছি, আর না ওরা আমার মুখ বুঝতে পারছে। তখন আমি বললাম, ম্যাডাম কি হয়েছে? কে আপনি? আপনাকে কি ডাকা হয়েছে? আমি লোকটাকে ছাড়বো না, আর যদি আপনি এর মধ্যে ঢোকেন তবে আপনাকেও আমি তুলোধনা করে ছাড়বো। আর একে আমি ছাড়বো না। শালা কুত্তার সাহস কি করে হয় আমার সাথে বাজে ব্যবহার করার? তখন আমায় উদ্দেশ্য করে মেয়েটা বলল, ওই দাঁড়িয়ে কি দেখছেন? পুলিশ ডাকুন, যেন 2 মিনিটের মধ্যে এখানে হাজির হয়। তখন আমি থানায় ফোন করলাম। পুলিশ চলে এলো। তখন পুলিশ লোকটাকে অ্যারেস্ট করলো। তখন মেয়েটার থেকে জানতে পারলাম মেয়েটা বিয়ে বাড়ি থেকে ফিরছিল, তারপরে এই ঘটনা। কিন্তু আমার দুর্ভাগ্য, কারণ মেয়েটার মুখটা দেখতে পারলাম না, না সে আমাকে দেখতে পারলো। আজকে অন্ধকারটা খুব বেশি ছিল, হয়তো আজকে আমাবস্যা। তারপরে মেয়েটি অন্য গাড়ি নিয়ে চলে গেল, আর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় গেটের ভিতর দিয়ে সবাই নামি দামি পোশাক পরে ঢুকছে, শুধু একজন বাদে, কারণ সে পড়েছে ফুটপাত থেকে কেনা একটা টি শার্ট আর একটা প্যান্ট, মাথায় চিপচিপ করে তেল দেওয়া। আজকে কলেজের প্রথম দিন। কলেজে ঢুকতেই তো সবাই এমন ভাবে দেখছে যে মনে হচ্ছে অন্য গ্রহের প্রাণী, আর লাগবে নাই বা কেন। সে তো সবার মতো দামি পোশাক পরেনি, তাকে দেখতে একেবারেই খ্যাত লাগছে। সে এদিকে সেদিকে না তাকিয়ে সোজা ক্লাসে চলে গেল। তারপরে সে সবার পিছনে সিটে গিয়ে বসে পড়ে। তার এখনো কোনো বন্ধু বান্ধবী হয়নি, আর কিভাবেই হবে, সে তো গরিব। কিন্তু সে দেখতে খুবই সুন্দর, যে কেউ ক্রাশ খেয়ে যাবে। তারপরে তাদের ক্লাসে স্যার প্রবেশ করলো। আপনারা হয়তো ভাবছেন এখনো নায়ক নায়িকার পরিচয় দিচ্ছি না কেন। পরিচয় জানতে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই কমেন্ট করুন। স্যার সবার পরিচয় জানতে শুরু করছে। তখন একটি মেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? Yes, come in. Why you are late to come class? সরি স্যার। Okay, ভেতরে এসে গিয়ে নিজের সিটে এসে বস। তারপরে মেয়েটি সামনের বেঞ্চে এসে বসলো। স্যার সবার পরিচয় পর্ব শুরু করলেন। একে একে সবার নাম ঠিকানা জানতে শুরু করলেন। তারপরে মেয়েটার কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন। তখন মেয়েটি বলল, আমার নাম দীপিকা দাস, বাবার নাম রঞ্জিত দাস, আর আমার বাবা এই শহরের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন। আর আমার মায়ের নাম বাসন্তী দাস, তিনি গৃহিণী। ইনি হলেন আমাদের গল্পের নায়িকা দীপিকা। সবার পরিচয় পর্ব শেষে স্যার লাস্ট বেঞ্চে বসে থাকা ছেলেটার কাছে যায়, তার পরিচয় জানতে চায়। তারপরে সে বলল, আমার নাম সঞ্জয়, আর এই সঞ্জয় হলাম আমি, আর আমি হলাম এই গল্পের নায়ক। এবং সাথে আমি এও বললাম যে আমার নাম সঞ্জয়, আমার বাবা মা কেউ নেই। তাহলে পড়ালেখার খরচ কিভাবে চলবে? স্যার আমি কাজ করি, তাই আমার পড়ালেখার খরচের কোনো সমস্যা হয় না। একটু হালকা মিথ্যে বলে এড়িয়ে গেলাম। তখন স্যার বলল, বাহ, খুব ভালো। আজকে তোমাদের ক্লাস এতটুকুই। এই বলে স্যার চলে গেলেন। তারপরে একটা ছেলে আমার সামনে এসে বলল, হ্যালো, আমি সন্দীপ, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি হলাম সঞ্জয়, এই কলেজে আজ আমি প্রথম। আজকে থেকে আমরা ফ্রেন্ড। তারপরে হঠাৎ সন্দীপ দুটো ছেলেকে ডাক দেয়। তারা পাশে আসতে সন্দীপ বলে, সঞ্জয়, এ হলো বিষ্ণু, আর এ হলো রনি, আমার ছোটবেলার বন্ধু। তারপরে সন্দীপ আমাকে তার আরো দুটো বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের একজনের নাম সুমন আর একজনের নাম সায়ন। আমরা এই 5 জন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারপরে ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
সায়নরা আমার সাথে আসে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আমি আমার বাড়ির গলি পর্যন্ত আসি ওদের সাথেই। তারপরে বলি, এখন আমি যেতে পারবো, সামনেই আমার বাড়ি। এখন তোরা তোদের বাড়ি চলে যা, কালকে আবার দেখা হবে। আপনারা ভাবছেন বন্ধুত্ব হলো এই কয়েক ঘন্টা হলো, আর এখন থেকে তুই বলে? আমি বলতে চাইনি তুই করে, সোমদীপই আমাকে জোর করলো, তাই বলে ফেললাম আর কি। তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিলাম। মা এসে বলল, বাবা তুই এইভাবে কেন চলাফেরা করিস? তোর কিসের অভাব? টাকা, গাড়ি, বাড়ি সব তোর আছে। বাবা আমি বলি কি, তোর বাবার বয়স হয়েছে, এখন তুই লেখাপড়ার পাশাপাশি অফিসও সামলা। আমার এভাবে চলাফেরা করতে ভালো লাগে মা। যেদিন সময় হবে সেদিন আমি না হয় তোমাদের ইচ্ছে মতো চলবো। তোমরা আমাকে যেভাবে দেখতে চেয়েছো ঠিক সেইভাবেই। আর আমি পড়ালেখা শেষ করে অফিসে জয়েন করব। আর অফিসে জয়েন করার আগে আমি বাবাকেও অবশ্যই জানাবো। তারপরে আমি চলে গেলাম বিশ্রাম নিতে, কিন্তু ঘুম আসছে না। কারণটা জানতে হলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আর অবশ্যই অবশ্যই আমি জানি তোমাদের ফিলিংস হার্টবিটের প্রত্যেকটা গল্প তোমাদের ভালো লাগে, তাই জন্য অনেক লাইক পড়ে প্রত্যেকটা গল্পতে। জানি তুমি এক্ষুনি গল্পটাতে লাইকও করবে, কিন্তু একটু রিকোয়েস্ট, প্লিজ তোমরা অবশ্যই তোমাদের ফিলিংস হার্টবিটের এই গল্পে এই নিচে কমেন্ট বক্সে শেয়ার করো। তো চলো একটু ফ্ল্যাশব্যাকে যাই। কালকে ক্লাসে যে মেয়েটা এসেছিল দীপিকা, তাকে দেখেই আমি ক্রাশ খাই, বলতে গেলে প্রেমে পড়ে যাই। তাই সারাক্ষণ আমার মাথায় এইসবই ঘুরপাক খাচ্ছে, যার ফলে ঘুম আসছে না। পরের দিন সকালে দেখি বাড়ির সামনে নতুন একটা গাড়ি। প্রথমে মনে করেছিলাম বাবা নিজের জন্য হয়তো কিনেছে। তারপরে হঠাৎই বাবা এসে বলল যে গাড়িটা নাকি আমার জন্য কিনেছে। তখন আমি বললাম, বাবা কিছু মনে করো না, আমি এখন এই গাড়ি নিতে পারবো না, সময় হলে এই গাড়ি আমি অবশ্যই নেব। তাই আমি এখন যেরকম আছি সেরকমই থাকতে চাই। তখন বাবাও তেমন কিছু বলল না, শুধু বলল, আচ্ছা, তোর যখন মন চায় তখন নিস, এই সবই তো তোরই। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিই। কিছু হালকা নাস্তা করে বের হয়ে যাই। রাস্তায় গিয়ে মোড়ে দেখি সোমদীপ, সুমন, সায়ন দাঁড়িয়ে আছে। জানি না কি কারণে রনি আজ এলো না। তারপর তাদের সাথে কথা বলতে বলতে কলেজে যাচ্ছি। যাওয়ার পথে দেখি একটা মেয়ে একজন রিক্সা চালকের সাথে খারাপ আচরণ করছে। তারপরে আমরা সেখানে গিয়ে জানতে পারি দীপিকা একজন রিক্সা চালককে রিক্সা সহ তার গাড়িতে ধাক্কা মারে, লোকটার উপরে উল্টো চেঁচামেচি শুরু করে দেয়। আর দীপিকা লোকটাকে চিকিৎসার টাকা না দিয়ে তার বদলে ওনাকে চড় মারতে যায়। আমার খুব রাগ উঠে যায়। তখন আমি দীপিকাকে ঠাস ঠাস করে 3টে চড় মারি। তারপরে বলি, নিজে দোষ করে গরিব মানুষের উপরে চোটপাট দেওয়া। দীপিকা সেখান থেকে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। আর আমরাও আমাদের মতো কলেজে চলে যাই। গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। আমি ঢোকার সাথে সাথেই আমাকে অ্যারেস্ট করে। তখন দীপিকা এসে বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তুই জানিস আমি কে? তোর মতো 10টা ছেলেকে আমি বুঝতে পারি। যা এখন জেলের হাওয়া খা। আমি কিছু বললাম না, শুধু মুচকি হাসি দিয়ে সেখান থেকে পুলিশের সাথে চলে গেলাম। আর যাওয়ার সময় সোমদীপকে একটা নাম্বার দিলাম আর আমার মোবাইলটা দিয়ে বললাম, কল করে শুধু এটুকুই বলবি যে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আর এটা বলার সাথে সাথেই কলটা কেটে দিবি। তারপরে ওরা সেরকমই করলো। থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে লকআপে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরেই একটা গাড়ি আওয়াজ শোনা গেল। তারপরে আমাকে লকআপ থেকে বের করা হলো। বের হয়ে দেখি বাবা আর জামাইবাবু দাঁড়িয়ে আছে। তখন জামাইবাবু বলল, শালাবাবু তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, বাবা এসেছে যখন তখন আর কোনো চাপ নেই। বাবা ওরা যখন এসেছে তখন পুলিশ অফিসার ছিল না, লাঞ্চ করতে গেছিল। তারপরে তিনি লাঞ্চ করে এসে দেখে আমি লকআপের বাইরে। তখন তিনি হাবিলদারকে বলছে, এই ছেলেটা লকআপের বাইরে কেন? এ কথা বলার সাথে সাথেই তিনি পাশে তাকিয়ে দেখে বাবা বসে আছে। তিনি বাবাকে দেখে বলেন, স্যার আপনি এখানে? আজ আমার থানা ধন্য হলো আপনার পায়ের ধুলোয়।
আপনি কেন আসতে গেলেন? আমাকে ডাকতেন, আমি আপনার কাছেই চলে যেতাম দেখা করার জন্য। তখন বাবা বলল, আসতে চাইনি কিন্তু আসতে হলো। আপনি আজকে কাকে এনেছেন ধরে? তখন অফিসার আমার দিকে তাকিয়ে আবার হাবিলদারকে বলছে। আমি বারবার বলছি এই ছেলেটাকে এক্ষুনি লকআপে নিয়ে যাও। তখন বাবা অফিসারকে বললেন, আপনি জানেন আপনি কাকে লকআপে ঢোকানোর কথা বলছেন? ও আজকে একটা মেয়েকে অপমান করেছে। মেয়েটির বাবা মিস্টার রঞ্জিত দাস ছেলেটার নামে অভিযোগ করেছেন, তাই একে তুলে আনা হয়েছে। কারো সম্পর্কে না জেনে আপনি তাকে এভাবে অ্যারেস্ট করেছেন। আর আপনি জানেন এই ছেলেটি কে? না স্যার। শুনুন, ও হচ্ছে রয়্যাল গ্রুপের ফিউচার এমডি সঞ্জয় কুমার বসু, যার কথা আমি সব আলোচনায় টিভিতেও বলি, কিন্তু ছবি দেই না, কারণ আমার ছেলে এইসব পছন্দ করে না। সে সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। নেক্সট টাইম যেন এই ভুল না হয়। সরি স্যার, আর কখনো এমন ভুল হবে না, এবারের মতো ক্ষমা করবেন। তারপরে আমরা সেখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি এসে ফ্রেশ হয়ে সবাই একসাথে লাঞ্চ করি। লাঞ্চ করার সময় দেখি খাবার টেবিলে দিদি বসে আছে। আমাকে দেখে দিদি বলল, ভাই, পুলিশ তোকে মারেনি তো? তখন মাও বলল, পুলিশ ওকে মারবে কেন? মা, তুমি কিছু কি জানো না? কি জানি না। দিদি আমার দিকে তাকালো। আমার চোখের রাগ দেখে দিদি বলল, আমি তো মজা করছিলাম, তুমি কি সত্যিই ভেবে নিয়েছো নাকি? সবার সাথে লাঞ্চ শেষ করে রুমে গিয়ে দিলাম একটা ঘুম। বিকেলে সোমদীপের কলে ঘুম ভাঙলো। তারপরে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ওদের সাথে আড্ডা দিতে। গিয়ে দেখি ওরা কি নিয়ে যেন মনে হচ্ছে একটা আলোচনা করছে। আমি গিয়ে বললাম, কিরে তোরা কি নিয়ে আলোচনা করছিস? আরে দেখ, সোমদীপ বলছে আজকে দুপুরে নাকি তোকে রয়্যাল গ্রুপের এমডির গাড়িতে দেখেছে। তখন আমি মনে মনে বলতে থাকলাম, মনে হয় থানা থেকে আসার সময় গাড়িতে দেখে ফেলেছে। যে করেই হোক ম্যানেজ করতেই হবে। আরে এইসব কি বলছিস? আমি এত বড় কোম্পানির মালিকের সাথে? মনে হয় ভুল দেখেছিস, তোরা দিনের উপরে ভূত দেখেছিস। আমিও কতক্ষণ ধরে এই কথাই বলছি। মোটেও না, আমি ঠিকই দেখেছি, তুই গাড়ির সামনের সিটে বসেছিলি। আরে পাগল, আমার মতো খ্যাত ছেলে যাবে কিনা রয়্যাল গ্রুপের এমডির সাথে? সেটাও ঠিক। ওকে, বাদ দে। সোমদীপ যেন মানতে চাইছিল না, তাও মানাতে হলো কোনোভাবে। তারপরে এভাবেই আমরা অনেক সময় আড্ডা দেই। তারপরে যে যার বাড়ি চলে যাই। এভাবেই কেটে যায় 4টে বছর। আজ আমাদের অনার্সের ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা, তাই আমরা 5 বন্ধু আগে এসে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন সবার পরীক্ষার পরে কে কি করবে জানতে লাগলাম। সবার ইচ্ছা রয়্যাল গ্রুপে চাকরি করবে। সবার শেষে আমার পালা এলো। আমি বললাম, তেমন কিছু করব না রে, বাবা মা যা বলবেন সেটাই করব। তারপরে বললাম, আচ্ছা দোস্ত বল না কিভাবে দীপিকাকে প্রপোজ করা যায়। এই কয়েকটা বছরে দীপিকাকে অনেক ভালোবেসে ফেলেছি। তখন সায়ন বলল, গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবি, আর কিছু করতে হবে না, দেখবি আপনা আপনি সব হয়ে যাবে। আচ্ছা দোস্ত, ভালো আইডিয়া দিয়েছিস, থ্যাংক ইউ রে। এভাবেই আড্ডা দিতে দিতে এক্সামের সময় হয়ে গেল। তারপরে যে যার মতো পরীক্ষা দিতে চলে গেলাম। পরীক্ষা শেষ হওয়ার পরে হাতে একটা গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছি দীপিকার জন্য। কিছুক্ষণ পরে দীপিকা আর তার বান্ধবীরা বাইরে বের হয়। তারপরে আমি তার সামনে গিয়ে বললাম, দীপিকা আমি তোমাকে কিছু বলতে চাই। দীপিকা কিছুক্ষণ ভেবে তারপরে বলল, আচ্ছা বলো, কি বলবে? আমি তার সামনে হাঁটু গেড়ে গোলাপ হাতে নিয়ে বললাম, যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম ঠিক সেই দিন থেকেই আমি তোমার উপরে ফিদা হয়ে যাই। জানি না যে কখন ভালোবাসায় পরিণত হলো, তাই আজ আর না বলে থাকতে পারলাম না। আই লাভ ইউ দীপিকা, আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসি কথাটা বলার? আমি ভালোবাসবো, তাও আবার তোর মতো ছোট লোককে? তুই ভাবলি কি করে? আসলে দোষ তোর না, তোর বাবা মার, যে তোর মতো চরিত্রহীন ছেলেকে জন্ম দিয়ে লালন পালন করেছে। এগুলো বলে দীপিকা সেখান থেকে চলে গেল, আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে চোখের জল ফেলছি। তখন আমার বন্ধুরা এসে
আমাকে সান্ত্বনা দিল। তারপরে আমি তাদের সাথে কথা বলে বাড়ি চলে আসি। আর রাতে বাবা এসে জানালেন যে তার বিজনেসের ক্লায়েন্ট রঞ্জিত দাসের মেয়েকে কোনো গরিব ছেলে প্রপোজ করেছিল, আর মেয়েটি নাকি তাকে চড় মেরেছে। আর বললেন যে আগামী শুক্রবার ওনার মেয়ে মানে দীপিকার জন্মদিন, তাই আমাদের ইনভাইট করেছে। আর বলছেন বিশেষ করে আমাকে যেন নিয়ে যান, কারণ এখনো পর্যন্ত আমাদের বিজনেস ক্লায়েন্টরাও আমাকেও দেখেনি। কি কপাল বলুন, চড় খেয়ে আবার তারই জন্মদিন আমার ইনভাইট, আমাকে দেখার জন্য তারা অপেক্ষা করছে। তারপরে সবার সাথে রাতের খাবার খেয়ে রুমে চলে আসি। আসার আগে বাবাকে বললাম 3টে অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাতে এবং তারা আমার পার্সোনাল সেক্রেটারি হিসাবে থাকতে, আর বললাম এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট লেটার 3টে পাঠিয়ে দিতে। আর বললাম আমি কাল থেকে অফিসে যাব, আর আমার সিকিউরিটির জন্য 5টা গার্ডও লাগবে। এই সব কিছু কারণ, আর 5 দিন পরেই দীপিকার জন্মদিন, সেখানে তাকে বিশাল সারপ্রাইজ দেব যে কখনো ভুলতেও পারবে না। তারপরে বাবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নতুন গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ি। আজকে আমার প্রথম দিন অফিসে, প্লাস রাস্তায় জ্যামে পড়ে গেলাম। তখন দেখি একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে। তারপরে মেয়েটি এসে আমার গাড়ির গ্লাস ধাক্কাচ্ছে। আমি গ্লাস নামিয়ে দিয়ে মেয়েটির সাথে কথা বলছি। তখন দেখি আমাদের পাশের গাড়িতেই দীপিকা আর ওর বান্ধবীরা বসে আছে। তখনই বাচ্চা মেয়েটা বলল, স্যার একটা ফুল নিন না, আজকে একটাও বিক্রি করতে পারি না। একটা ফুল নিলে আমার অনেক উপকার হবে স্যার। কত করে ফুল? 10 টাকা স্যার একটা ফুল। আমি মেয়েটিকে 1000 টাকা দিলাম আর দীপিকাকে উদ্দেশ্য করে বললাম, এইখান থেকে 10টা ফুল ওই ম্যাডামকে দিয়ে আসো, আর বাকি টাকা তুমি রেখে দাও। মেয়েটি খুব খুশি মনে চলে গেল। যখন গাড়ি গ্লাসটা আরো একটু নামাতে যাব, তখনই দীপিকার বান্ধবীরা আমাকে দেখে ফেলে। তা দেখে আমি দ্রুত গ্লাসটাকে উঠিয়ে ফেলি। পরে আর তারা আমাকে দেখতে পায়নি, কারণ গাড়ির গ্লাসটা কালো ছিল, যার ফলে বাইরে থেকে ভিতরে কিছুই দেখা যায় না। তারপরে সিগন্যাল ছেড়ে দেয়, আমি চলে আসি অফিসে। সবাই আমাকে স্বাগতম জানায়। তারপরে ম্যানেজার আমাকে কেবিনে নিয়ে যায় এবং পরে মিটিং রুমে নিয়ে গেল। আমি মিটিংয়ে মনোযোগ দিলাম। পরের দিন দীপিকার বান্ধবীরা দীপিকাকে বলছে, দীপিকা, আমরা যখন জ্যামে আটকেছিলাম তখন আমাদের পাশের গাড়িটা দেখেছিস? হ্যাঁ দেখেছি, কি হয়েছে গাড়িতে? দীপিকা জানিস, আমার মনে হলো ওই গাড়িতে সঞ্জয় ছিল। তুই কি পাগল হয়ে গেছিস? ওই ছোট লোকের কাছে এত দামি গাড়ি কোথা থেকে আসবে? জানি, কিছুই বুঝতে পারছি না, ছাড় বাদ দে। এদিকে আমি মিটিং শেষ করে কেবিনে গিয়ে বসলাম। তখন ম্যানেজার সাহেব বললেন, রঞ্জিত দাসের সাথে আজ আমাদের একটা মিটিং আছে, সেখানে তার মেয়েও থাকবে। তখন আমি ম্যানেজার সাহেবকে বললাম, আপনি কল করে বাবাকে এই মিটিংটা করতে বলুন, আজকে আমার একটা কাজ আছে, আমি চলে যাচ্ছি। তারপরে আমি বাড়িতে চলে আসি, এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করি, তারপরে দেই একটা ঘুম। বিকেলে সন্দীপ ফোন করে বলল, ভাই এক্ষুনি দেখা করতে হবে, খুব ভালো একটা খবর আছে। আজ আমি খুব খুশি। সঞ্জয় এখনই দেখা কর প্লিজ, কথা আছে। আচ্ছা বাবা, থাম থাম, আমি যাচ্ছি, একটু সময় দে। তারপরে আমি উঠে ফ্রেশ হয়ে আমাদের আড্ডার জায়গায় চলে যাই। গিয়ে দেখি সবাই খুব খুশি, যদিও আমি জানি। তারপরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোরা তিনজনে খুশিতে এভাবে লাফাচ্ছিস কেন? তখন সায়ন বলল, দোস্ত, আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। রয়্যাল গ্রুপের নতুন এমডি সেক্রেটারির পদে আমাদের নিয়োগ করেছে। আর তখন সুমনও আনন্দে বলছে, হ্যাঁ রে সঞ্জয়, সাথে 10,000 টাকা স্যালারি অগ্রিম দিয়েছে। কাল থেকে জয়েন করতে হবে। আমরা একবার জয়েন করলে তোরও একটা ব্যবস্থা করে দেব, নতুন এমডির সাথে কথা বলে। ঠিক আছে, তাহলে তো আজকে আমার ট্রিট চাই। তখন সন্দীপ বলল, চল আজকে তোকে ট্রিট দেব। যেদিন তুই চাকরি পাবি সেদিন আমাদেরও টিপ দিতে হবে কিন্তু। আচ্ছা চল। মনে মনে আমি বলছি, কালকে আমাকে দেখলে যে কি করবি তা
তা ভেবেই আমার হাসি পাচ্ছে। তারপরে রেস্টুরেন্টে গেলাম, ঢুকেই পড়লাম একটা মহা বিপদে। দেখি সামনের টেবিলে জামাইবাবু, দিদি আর আমার কিউট ভাগ্নি বসে আছে। জামাইবাবুকে এরা তিনজনেই রয়্যাল গ্রুপের মালিকের মেয়ের জামাই হিসাবেই চেনে। অনেক ফাংশনে বাবার সাথে টিভিতে দেখেছে। আমি ভাবছি কি করে এখান থেকে কেটে পড়ব। তখন দেখি দিদি আমাকে দেখেছে, আর যখনই দিদি আমাকে দেখে ডাক দেবে তখনই আমি ইশারায় না করি। দিদি বুঝে যায়, তারপরে জামাইবাবুকেও বুঝিয়ে দেয়। তারপরে আমি তাদের থেকে ট্রিট নিয়ে, মানে পেট ভরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। এসে দেখি দিদি টিভি দেখছে। তখন দিদিকে বললাম, তুই এই সময় এই বাড়িতে কেন? তখন দিদি বলল, তার আগে তুই বল, কাল রেস্টুরেন্টে আমাদের দেখে না চেনার ভান করলি কেন? দিদি জানিস, ওরা তিনজনেই আমার বন্ধু, আর ওরা কেউই আমার পরিচয় জানে না। আর ওদের অনেক দিনের ইচ্ছে রয়্যাল গ্রুপে কাজ করবে, তাই আমি ওদেরকে আমার সেক্রেটারি হিসাবেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিই। আর তাই ওরা চাকরি পেয়েছে, সেই আনন্দেই আমাকে ট্রিট দেয়। দিদি কথাগুলো শুনে খুব হাসতে লাগলো। তখন আমি দিদিকে বললাম, এসেই যখন পড়েছিস তবে কয়েকদিন থেকে যাবি, আর নেক্সট ফ্রাইডে আমাদের একটা ইনভাইট আছে, তোকেও আমাদের সাথে যেতে হবে, না হলে তো ছোট ভাইয়ের হবু বউকে কিভাবে দেখবি? কি, তুই বিয়ে করবি? নিশ্চয়ই মেয়েটা কালো। মোটেও না, খুব সুন্দর মায়াবী দেখতে রে। এভাবে কিছুক্ষণ দিদির সাথে ঝগড়া করে, একটু হাসি মজা করে রুমে এসে ফ্রেশ হয়ে ভাগ্নির সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। তারপরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজকে ভাগ্নি বায়না ধরলো তাকে অফিসে নিয়ে যেতে হবে, তাই তাকেও নিয়ে গেলাম। কেবিনে গিয়ে বসে কিছু কাজ করছিলাম, তখন ম্যানেজার সাহেব এসে বললেন, বাবা, তোমার জন্য যাদের সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হয়েছে তারা এসে গেছে। কি ভাবছেন? ম্যানেজার হয়ে আমাকে বাবা বলে ডাকলেন কেন? আসলে তিনি আমার বাবার বয়সী, তাই উনি আমাকে স্নেহ করে বাবা বলেই ডাকেন। আমি ওনাকে বললাম ওদেরকে পাঠিয়ে দিতে। তারপরে তারা এসে বলল, স্যার, আমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আপনাদের এত দেরি হলো কেন? সরি স্যার, রাস্তায় জ্যাম ছিল। আমি ওকে বলে ওদের দিকে তাকাতেই ওরা চমকে যায়, দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়লো। তখন সুমন বলল, তুই এত বড় লোক, আগে বলিসনি কেন? তাহলে তোকে সেদিন গাড়িতে ঠিকই দেখেছিলাম, তাহলে তুই কেন সেদিন আমাদেরকে মিথ্যে বলেছিস? লাস্ট এক্সামের দিনে কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে। তারপরে ওদের সাথে কিছুক্ষণ কথা বলি, অফিসের কিছু কাজ করে বাড়ি চলে আসি। এইভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় 2 দিন। আজ শুক্রবার, দীপিকার জন্মদিন, তাই গিফট হিসাবে ব্র্যান্ড নিউ কার তাকে পাঠিয়েছি। তারপরে সবাই রেডি হলাম দীপিকার বাড়ি যাওয়ার জন্য। এদিকে নতুন গাড়িটা দেখে দীপিকা অবাক হয়ে যায়, আর তার বাবাকে বলে যে এত দামি গাড়ি কে গিফট করলো? তখন তিনি বললেন, রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন এমডি সঞ্জয় কুমার বসু। দীপিকা আমার নামটা শুনে মনে করার চেষ্টা করছে যে সে কোথায় এই নামটা শুনে, কিন্তু মনে পড়ছে না। তারপরে তার বান্ধবীরা এসে তাকে বলল যে আজকে তোর জন্মদিনে রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন এমডি সঞ্জয় কুমার বসু আসবে, আর তিনি নাকি আমাদের কলেজ থেকে আমাদের সাথে পড়ালেখা করছেন। তারপরে দীপিকা চিন্তায় পড়ে গেল, কারণ কলেজে তো এত বড় লোকের ছেলে কেউ ছিল না, তাহলে সে আমাদের সাথে এবং একই কলেজ থেকে কিভাবে পাশ করলো? তাও আমরা তাকে দেখিনি। ও, আপনাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি। আমার ক্লাসের সাথেই আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছেন, মানে দীপিকার সাথে, কিন্তু দীপিকা তা জানে না, আর তার বাবাও আমাকে দেখেনি কোনোদিনও। তাহলে কিভাবে দীপিকার সাথে আমার বিয়ে ঠিক হলো বুঝতে পারছেন না তো? বুঝতে হলে সাথে থাকো। দীপিকা আমাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেনি, আর সবাইকে করেছে। আমিও নিমন্ত্রণ ছাড়াই যাচ্ছি, কারণ তার বাবা আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছে। তারপরে বিকেলে বাবা আর বাকি সবাই চলে গেল, কিন্তু আমি সন্ধ্যায় যাব। আমার কিছু কাজ আছে, তা শেষ করব, তারপরে যাব। তারপরে আমি বাড়ি থেকে বের হয়ে বন্ধুদেরকে ফোন করলাম।
15 মিনিটের মধ্যে সবাইকে কলেজের সামনে আসতে বললাম। তারপরে সবাইকে সব কাজ বুঝিয়ে দিয়ে আর বললাম বাড়ির সবাইকে যেন বলে দেয় যে যা হচ্ছে দেখে যেতে, কোনো কথা যেন না বলে। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম দীপিকার বার্থডেতে যাওয়ার জন্য। আমি পরলাম নর্মাল একটা পাঞ্জাবি আর পায়জামা আর কম দামি একটা জুতো। তারপরে দীপিকার বাড়ির উদ্দেশ্যে বের হলাম। গাড়ি নেয়নি, রিক্সা করেই তাদের বাড়ি পৌঁছালাম। গেটের দারোয়ান প্রথমে ঢুকতে দেয়নি, কিছু টাকা হাতে ধরে দেওয়ার পরেই ভিতরে যেতে দিল। আসলে এখানকার মানুষ টাকার জন্য সবকিছু করতে পারে, নিজের পরিবারের ক্ষতি করতে একবারও ভাবে না। তারপরে আমি ভিতরে প্রবেশ করলাম। আমার বন্ধুরা আমাকে দেখে আমার কাছে চলে আসে। তারপরে তাদেরকে জিজ্ঞেস করলাম বাবা মাকে সবকিছু ঠিকঠাক বুঝিয়েছে তো? তখন সন্দীপ বলল, হ্যাঁ সঞ্জয়, কোনো সমস্যা নেই, সব বুঝিয়ে বলেছি। ওদের সাথে কথা বলা শেষ করতেই কে যেন আমার হাত ধরে টান দিল। পিছনে ঘুরতেই তখন পাশ থেকে দিদি কিছু বলতে যাবে, আমি তখন ইশারায় তাকে মানা করি। দীপিকা আমার গালে চড় মেরে বলতে থাকে, ছোট লোক কোথাকার, তোকে এখানে কে ইনভাইট করেছে? কেউ না, আজ তোমার জন্মদিন, তাই তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আর এটা তোমার জন্য। একটা ঘড়ি এগিয়ে দিয়ে, ঘড়িটা দামি কিন্তু প্যাকিংটা এমন ভাবে করেছি যাতে মনে হচ্ছে খুবই কম দামি ঘড়ি। তখন দীপিকা বলল, ভিখারির মতো যখন এসেই পড়েছিস, খাবার খেয়ে যাস। সরি, আমি এখানে খাবার খেতে আসিনি, এসেছিলাম তোমাকে তোমার জন্মদিনে গিফট দিতে শুভেচ্ছা জানাতে। জানানো হয়ে গেছে, এখন আমি ফিরে যাচ্ছি। তারপরে আমি সেখান থেকে চলে আসি। আমার সাথে আমার বন্ধুরাও চলে আসে। সেখান থেকে বেরিয়ে আমি বাবাকে কল করে বললাম যে দীপিকার বাবাকে বলতে যে এঙ্গেজমেন্ট কালকে কমিউনিটি সেন্টারে হবে। এটা বলে আমি ফোনটা কেটে দিই। তারপরে আমি বন্ধুদেরকে বললাম, তোরা চলে আসলি কেন? তোরা এনজয় করতে পারতিস। তখন সায়ন বলল, যেখানে তোর অপমান হয়েছে সেখানে আমরা কি করে থাকি? আর এসব করে তুই কি পাচ্ছিস? অপমান ছাড়া তো আর কিছুই পাচ্ছিস না। এদিকে বাবা দীপিকার বাবাকে বলল, সঞ্জয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় ও আসতে পারছে না। কাল কমিউনিটি সেন্টারে দেখা হবে ওদের। আর এদিকে আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। আমি ওদেরকে বললাম, তোরা কি খাবি বল, আমার খুব খিদে লাগছে। তারপরে সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সবাই মিলেই অনেক কিছু খেলাম। ওদিকে দীপিকার বাবা সবাইকে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যাটেনশন প্লিজ। দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে রয়্যাল গ্রুপের এমডি একটা জরুরি কাজের জন্য আসতে পারেননি। সবাইকে তিনি কাল কমিউনিটি সেন্টারে ইনভাইট করেছেন। আর আপনাদের যে সারপ্রাইজের কথা বলেছিলাম তাও কালকে দেখতে পাবেন। এখনই কেক কাটা হবে, সো সবাইকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তারপরে সবাই কেক কাটার ওখানে জড়ো হলো। কেক কাটার পরে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে 1টা বেজে যায়। তারপরে ওদেরকে কালকে আসার কথা বলে যে যার মতো বাড়ি চলে যাই। বাড়ি এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইল টিপছি। তখন মা রুমে আসলো। আমি বললাম, কিছু কি বলবে? তুই আজকে এইসব কেন করেছিস? এইসবের মানে কি? আজকে আমি দীপিকাকে পরীক্ষা করার জন্য এই অভিনয় করেছি, আর সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর ফলাফল সে কালকে ঠিকই পাবে। তার ফলাফল তুই কালকে আবার কি করবি? সেটা না হয় কালকেই দেখতে পাবে। তারপরে মা চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। পরের সকালে অফিসে চলে গেলাম। অফিসে প্রচুর কাজকর্মে চাপে থাকায় বের হতে হতে প্রায় সন্ধে হয়ে গেল। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপরে আমি গাড়ি নিয়ে বের হলাম। পিছনের গাড়িতে গার্ডরা বসে আছে। বের হওয়ার আগে বন্ধুদেরকে ফোন করে এক জায়গায় থাকতে বললাম। তারপরে সেখান থেকে তাদেরকে পিক করে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেন্টারের কাছাকাছি যেতেই বাবা ফোন করে জানতে চাইলেন, কোথায় আছিস রে সঞ্জয়? সেন্টারের কাছাকাছি আছি, আর 5 মিনিট লাগবে। তারপরে ফোন কেটে দেই। কিছুক্ষণ পরে সেন্টারে পৌঁছে আমি অবাক হয়ে যাই। সেন্টারের গেট থেকে ভিতর পর্যন্ত কার্পেট দিয়ে সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, তার উপরে গোলাপের পাপড়ি দেওয়া। তারপরে আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে বন্ধুরাও, আর পিছনে গার্ডরা। ভিতরে এক পা করে এগোচ্ছি। পাশ থেকে কয়েকজন ফুলের পাপড়ি
ছড়িয়ে দিচ্ছে। আমার এই বেশ দেখে দীপিকা হাঁ হয়ে তাকিয়ে আছে। আমি ভিতরে প্রবেশ করে দীপিকাকে বললাম, কি ম্যাডাম হাঁ করে আছেন কেন? মুখে মাছি ঢুকে যাবে তো। তুই মানে তুমি? কিচ্ছু না। তারপরে বাবা বিজনেসের সকল ক্লায়েন্টের সাথে আমার পরিচয় করিয়ে দিল আর বললেন, এখন থেকে আমার ছেলে সঞ্জয় এই অফিস সামলাবে। রঞ্জিত আঙ্কেল আমার কাছে ক্ষমা চাইলেন কালকের জন্য। আমি বললাম, আঙ্কেল আমারই ভুল হয়েছিল, কি করব বলেন, ছোটবেলারই অভ্যাস, এত তাড়াতাড়ি কি যায়? আর আমি কিছু মনে করিনি, আপনিও এইসব ভুলে যান। তারপরে বাবা মাইকে অ্যানাউন্স করলেন যে, অ্যাটেনশন প্লিজ, এখন সঞ্জয় আর দীপিকার এঙ্গেজমেন্ট হবে, তাই সঞ্জয় আর দীপিকা তোমরা স্টেজে চলে আসো তাড়াতাড়ি। তখন দীপিকার দিকে তাকিয়ে দেখি সে অবাক হয়ে আছে আর তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, কি ম্যাডাম এখনই চমকে গেলে কি হবে? আপনার জন্য তো আরো চমক বাকি আছে, আপাতত স্টেজে চলুন। তারপরে দীপিকা আমার সাথে স্টেজে গেল। তারপরে আমরা একে অপরকে আংটি পরালাম। তারপরে কেক কাটা হলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে এলাম। আর বিয়ের দিন 15 দিন পরেই ধার্য করা হয়েছে। সেন্টার থেকে আস্তে আস্তে রাত 2টো বেজে গেল। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল অফিসে একটা জরুরি মিটিং আছে। এদিকে দীপিকার বান্ধবী রিয়া তাকে বলছে, আমি তোকে সেদিন বলেছিলাম কিন্তু তুই শুনিসনি, আর কালকে তোর জন্মদিনের পার্টিতে কিভাবে ওকে অপমান করলি, এখনো আমার কেমন যেন লাগছে। তখন দীপিকা বলল, আমি কি জানতাম নাকি যে হারামিটা এইরকম ছদ্মবেশ ধরে চলাফেরা করতো? এখন এইসব চিন্তা বাদ দে, আর কালকে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিবি। আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। তারপরে রুম থেকে বেরোয় কিছু হালকা নাস্তা করে অফিসে চলে গেলাম। গিয়ে নিজের কেবিনে বসার সাথে সাথেই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন? আমি পূজা। এত তাড়াতাড়ি ভুলে গেলি? না, তোকে কিভাবে ভুলবো বল। তা কেমন আছিস? ভালো আছি। তা তোর কি খবর? ভগবানের দয়ায় ভালো আছি। তা এখন কোথায় আছিস তুই? আজ পরে দেশে আসছি। এসে শুনি তুই নাকি বিয়ে করছিস। হ্যাঁ, আর তোকে কে বললো এইসব? কে আবার? তোর হবু বউয়ের বাবা। তুই ওনাকে কিভাবে চিনিস? উনি হচ্ছেন আমার মামা। তোকে বলেছিলাম না যে আমার একটা মামাতো বোন আছে খুব রাগী, তোকে তো ছবিও দেখিয়েছিলাম, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তুই বলিসনি তো যে ও গরিবদের সহ্য করতে পারে না। কি সব আবুল তাবুল বকছিস? আর তুই বেটে জানি কিভাবে? কেন, তুই আমাকে নতুন করে চিনিস নাকি? আর আমার চলাফেরা কেমন তা তুই কি জানতিস না? তারপরে পূজা সব কথা শুনে হাসতে শুরু করলো। তারপরে পূজা বলল, ওহো, তাহলে এখন বুঝতে পারলাম যে তুই আমার বোনের মনটা চুরি করেছিস কলেজ লাইফে। মানে তুই কি বলছিস এইসব? আমাকে ভালোবাসে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই বিয়ে করেছিস নাকি? ওহো, তার মানে দীপিকা যে তোকে ভালোবাসে তা তুই জানিস না? আর হ্যাঁ, আমি বিয়ে করেছি লাস্ট 3 মাস আগে। আর তোর জামাইবাবু আমার সাথে এসেছে। আর আসার মূল কারণ হয়েছে তোদের বিয়ে নিমন্ত্রণ খাওয়া। শালা, তুই নিজের বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়ালি না, আবার এসেছিস কিনা আমার বিয়ের নিমন্ত্রণ খেতে। আমি তোকে আমার বিয়ের নিমন্ত্রণ খাওয়াবো না, যা ভাগ। তুই নিমন্ত্রণ না করলেও সমস্যা নেই, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আর তোকেও নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তোর পরীক্ষা থাকায় অ্যাটেন্ড করতে পারিসনি। এখন বলছিস যে নিমন্ত্রণ করিনি? কি মৃত্যুক রে তুই! যা, তোর সাথে আর কথাই বলবো না। আরে রাগ করো না সোনামানা। বিয়েতে আসতে পারিসনি তো কি হয়েছে? মন খারাপ না করে আজ রেস্টুরেন্টে চলে আয়, পেট করে খাওয়াবো। আচ্ছা সন্দীপ সায়নদর বলিস। আচ্ছা বলবো। আর হ্যাঁ, ট্রিট কিন্তু বিকেল 4টে নাগাদ দিতে হবে, না হলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা, তাহলে এখন ফোনটা রাখি, বিকেলে দেখা হবে। তারপরে বিকেলে আমরা সব বন্ধুরা রেস্টুরেন্টে একত্রিত হলাম। সবার সাথে কুশল বিনিময় করলাম, কারণ অনেকের সাথেই এখন বেশি দেখা হয় না, হয়তো কাজের চাপে, নয়তো
অন্য কোনো কারণে। আজকে পূজার জন্যই আমরা সবাই এক জায়গায় হলাম। তারপরে আমরা আড্ডা দিতে বসে পড়লাম, কিন্তু যে আমাদেরকে ইনভাইট করেছে তিনি এখনো আসেনি, সাথে আরো একজন আসেনি। তখন আমি সন্দীপকে বললাম, এ সন্দীপ, সায়ন কই রে? সায়ন রাস্তায় আছে, ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, জেনিয়া আসবে। আচ্ছা, পূজাকে একটা ফোন করে দেখতো ও কত দূরে আছে। আজকে পূজার জন্যই আমরা সবাই এক জায়গায় হলাম। ঠিক সেই সময় নমস্কার ম্যানেজার কাকা, কোনো সমস্যা হয়েছে নাকি? বাবা, ইটালির ক্লায়েন্ট কল করে বলেছে যে আগামী 5 তারিখে মিটিংটা তারা কালকেই করতে চায়, তাই তোমাকে আজকে রাতে ইটালি যেতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি তোমার বাবার সাথে কথা বলে। সন্ধ্যা 7টা তোমার ফ্ল্যাট, মানে আর 1 ঘন্টা 30 মিনিট পর। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এয়ারপোর্টে চলে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। এটা বলে আমি ফোন রেখে দিলাম। তারপরে সন্দীপ বলল, কি বললো ম্যানেজার? আজকে ইতালি যেতে হবে আমাদের। আজকে? তারপরে সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিলাম এবং ওদেরকে বললাম পূজা আসলে যেন বলে আমি একটা এমার্জেন্সি কাজের জন্য বিদেশে যাচ্ছি। তাই আজকে আর আমার সাথে পূজার দেখা হলো না। তারপরে সেখান থেকে বেরিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখি মা আমার জামা কাপড় গুছিয়ে রেখেছে। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার সাথে শুধু সোমদীপ আর সুমন যাবে। 30 মিনিট পর এয়ারপোর্টে পৌঁছালাম। পরে ম্যানেজার সাহেবের কাছ থেকে আমাদের ভিসা আর ডিলের কাগজপত্র বুঝে নিলাম। এদিকে রেস্টুরেন্টে আমি বাড়ি ফিরে আসার সাথে সাথেই পূজা রেস্টুরেন্টে এসেছিল, সাথে তার স্বামী আর দীপিকা। পূজা এসে দেখে যে আমি, সোমদীপ আর সুমন নেই। তখন সে সায়নকে জিজ্ঞেস করে যে, এই সায়ন, সঞ্জয়, সন্দীপ, সুমন ওরা কই? তখন সায়ন বলল, ওরা তো ইতালি গেছে কিছু ইমার্জেন্সি কাজের জন্য। দীপিকার তখন মন খারাপ হয়ে যায়। তারপরে পূজা সায়নকে জিজ্ঞেস করলো, তোর আর জেনিয়ার রিলেশন কেমন চলছে? আর বলিস না, শুধু ঢং দেখায়। বলা শেষ করেই সে জিনিয়ার দিকে তাকিয়ে দেখে জিনিয়ার রাগে ফুঁসছে। তখন সায়ন জিনিয়াকে বলল, আরে আমি তো মজা করেছিলাম। সায়নের কথা শুনে সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। তারপরে তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে রাত 8টার দিকে যে যার মতো বাড়ি চলে গেল। আমি যাইনি বলে দীপিকার মনটা খারাপ হয়ে আছে। এদিকে ইতালির আবহাওয়া খারাপ থাকায় আমাদের প্লেন টেক অফ করবে রাত 10টায়। তাই আমরা এখন এয়ারপোর্টে বসে 3 জন মিলে আড্ডা দিচ্ছি। হ্যাঁ পূজা, বল। কুত্তা বিলাই, তুই আজকে আসিসনি কেন? নিজের ট্রিটে নিজেই আসলি না? সরি জান, খুব জরুরি কাজের জন্য আমি আসতে পারিনি। আমাকে আজকে ইতালিতে আসতে হয়েছে, তাই আমি যেতে পারিনি। কিছু মনে করিস না প্লিজ। না, আমি আবার কি মনে করবো? দুঃখিত, আপনাদের পূজার পরিচয়টাই দেওয়া হয়নি। পূজা হচ্ছে আমার স্কুল আর কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। সোমদীপ, বিষ্ণু, রনি, সুমন আর সায়নের পাশাপাশি পূজাও ছিল আমাদের খুব ভালো একটা ফ্রেন্ড। একবার ও আমাকে প্রপোজও করেছিল। হঠাৎ একদিন কলেজে ঢুকতে যাব। ওই ওই সঞ্জয়, শুন। হ্যাঁ বল, একটু তাড়াতাড়ি, ক্লাস শুরু হয়ে যাবে। হোক শুরু, আমার দরকার কথা আছে। বল না। আমি না? কে এই আমি না? আরে ধর, চুপ করবি? নে চুপ করলাম, বল এবার। আমি তোকে ভালোবাসি রে। কিসব আবল তাবল বলছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবি। তখন পূজার মুখটা ছোট হয়ে যায়। কিন্তু কি করব, তখন পূজা আমাকে ভালোবাসে আর আমি দীপিকাকে, আর দীপিকা জটিল, সব মাথা হ্যাং হয়ে যাবে। তারপরে পূজা বিদেশে চলে যায়, সেখানে গিয়ে পড়ালেখা কমপ্লিট করে। তারপরে দেশে এসে বিয়ে করে, স্বামীর সাথে আবার চলে যায় বিদেশে। তারপরে আর পূজার সাথে আমার দেখা হয়নি। হঠাৎ করেই ও কিছুদিন আগে কল করলো। তারপরে কি হলো আপনারা তো জানেনই। আমি, সোমদীপ আর সুমন এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপরে গিয়ে ডিনার করে নেই। ডিনার করে রীতা গ্রুপের এমডির সাথে কথা বলে জেনে নিলাম কালকের মিটিংটা কোথায় হবে এবং কটার সময় হবে। তারপর দিলাম একটা ঘুম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরে মিটিং এর সব কাগজপত্র নিয়ে আমি আর সন্দীপ চলে গেলাম রীতা গ্রুপের কোম্পানিতে।
সেখানে গিয়ে ভিতরে ঢুকেই তো আমি অবাক, কারণ সেখানে ছিল আমার সেই পুরনো বন্ধু রনি। তারপরে তার সাথে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বললাম, পরে মিটিং এ চলে গেলাম। মিটিং শেষ করে আবার সন্ধ্যায় ফ্লাইটে দেশে ফিরে আসি। আসার আগে রনিকে বিয়ে নিমন্ত্রণ করে আসলাম, বললাম বিয়ের 7 দিন আগে থেকে যেন চলে আসে। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। সবার সাথে ডিনার কমপ্লিট করে দিলাম একটা ঘুম। কিন্তু কোথাকার কে যার আমার ঘুমটা পছন্দ হয়নি। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। শালা চেনাশোনা কোনো বন্ধু যদি হয় জুতো দিয়ে মারবো। এইসব চিন্তা বাদ দিয়ে ফোনটা রিসিভ করলাম। তারপরে ফোনের ওপাশ থেকে, গুড মর্নিং, শুভ সকাল। কি করছে আমার জানুটা? ওই মেয়েটা কে রে তুই? সকালবেলায় আমার ঘুমটা পুরো 12টা বাজিয়ে দিলি। আর কিসব আবল টাবল বকছিস? আর কে তুই আমার ঘুমটা ভেঙে দিয়ে ডিস্টার্ব করছিস? আমি দীপিকা। আর কি বললে? আমি তোমার ঘুম ভেঙে ডিস্টার্ব করছি? 2 দিন পর আমি তোমার বউ হব, আর এখন থেকে এইরকম ব্যবহার? ঠিক আছে, দেখে নেবো, আগে বিয়েটা হোক, পরে দেখে নেবো। আমাকে অপমান করা বার করে দেবো। ওই মেয়েটা, আমি দীপিকা নামে কাউকে চিনি না। আর তুই কোন মহারানী যে আমি তোকে বিয়ে করতে যাব? জাফর, তোর সাথে ফালতু ঝামেলায় পড়ার আমার টাইম নেই। সো বাই। তারপরে উঠে ফ্রেশ হয়ে জগিং এ গেলাম। দীর্ঘ 2 ঘন্টা জগিং করার পরে এসে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তারপরে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে পড়লাম আরেক ঝামেলায়। আবার নাকি কালকে আমাদের মালয়েশিয়া ব্রাঞ্চে কি সমস্যা হয়েছে, তাই যেতে হবে। এমনিতেই একদিন যাওয়ার দরকার ছিল, কারণ আমি নতুন এমডি। সো সেখানকার সবকিছু দেখে শুনে বুঝে নিতে হবে। তাই আমিও আর না করতে পারলাম না। এখানে নাকি বাবা গেলে হবে না, সালা আবার সাথে করে নাকি আমার হবু বউকেও নিয়ে যেতে হবে। বন্ধুরা, আপনারাই বলেন এই রকম মেয়েকে নিয়ে কিভাবে যাব? এই মেয়েকে দেখলেই তো আমার গা জ্বালা করে। অফিস থেকে এসে অনেক করে বাবাকে বললাম, কিন্তু কোনো কাজ হলো না। তবু আবার 3 দিনের জন্য যেতে হবে। তারপর লাঞ্চ করে হালকা ঘুমিয়ে নিলাম। বিকেলে উঠে সব বন্ধুদের সাথে আড্ডা দিলাম, একটু ক্রাম খেলাম। তারপরে একটা হোটেলে গিয়ে ডিনার করে যে যার মতো বাড়ি চলে আসলাম। তারপরে দিলাম একটা ঘুম। তার আগে বাবার সাথে কথা বলে জেনে নিলাম কালকে কটায় আমাদের ফ্লাইট। বাবা জানালেন যে সকাল 11টায় আমাদের ফ্লাইট। কি আর করব, বুকে এক রাস দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়লাম। যথারীতি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে ব্রেকফাস্ট করতে টেবিলে বসে দেখি দীপিকা ব্রেকফাস্ট করছে। শালা এমন ভাবে খাচ্ছে যে দেখে মনে হচ্ছে কোনো রাক্ষসী। দেখে আমার গা জ্বালা করছে, মাথা গরম হয়ে যাচ্ছে। তাকে দেখিয়ে আমি মাকে বললাম, এই মেয়েটা আর এখানে কি করছে? আমাদের 14 গোষ্ঠীর মধ্যে এমন রাক্ষসী কোনো মেয়ে নেই আমি যতদূর জানি। আমার কথা শুনে দীপিকা তার খাওয়া বন্ধ করে মন খারাপ করে বসে আছে। তখন দীপিকার এই অবস্থা দেখে মা বলল, বাবা বৌমার সাথে এমন করছিস কেন? বাহ, এখন ছেলের থেকেও এই মেয়ে বেশি ভালো হয়ে গেল। বাহ বাহ, খুব ভালো। থাকো তোমরা এই মেয়েকে নিয়েই থাকো, আমি গেলাম, আর ফিরবো না। আনন্দ থেকো তোমরা তোমাদের মতো। এটা বলে আমি চলে আসলাম। বাড়ি থেকে আসার আগে আমার পাসপোর্ট নিয়ে আসলাম, না হলে এখন আবার কোথায় থাকবো। তারপরে ম্যানেজারের কাছ থেকে টিকিট নিয়ে চলে গেলাম মালয়েশিয়ায়। যাওয়ার আগে ম্যানেজারকে আমি বলে দিলাম যে আমি এখানে চলে এসেছি। তখন ম্যানেজার বলল, আচ্ছা বাবা, দীপিকা মামনি কি যাবে না? না আঙ্কেল, সে অসুস্থ হয়ে পড়েছে। ডাহা মিথ্যে কথা বললাম। আপনারা আবার বাবাকে বলে দেবেন না যে আমি মিথ্যে বলেছি, তাহলে আমার বাবা আমাকে আর আস্ত রাখবে না। সেখানে গিয়ে হোটেলে রুম বুঝে নিলাম। আগে থেকে বুকিং করা ছিল, তাই আর অসুবিধা হয়নি। ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকেলে উঠে একটু ঘুরতে বেরোলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যেতে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে বাইরে সন্ধ্যের আকাশ দেখে রাত 10টায় ডিনার করে হোটেলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে মোবাইলের রিংটোনে।
ঘুমের মধ্যে কল রিসিভ করলাম। ও পাশে কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম দিদি ফোন করেছে। ফোন রিসিভ করেই আমি বললাম, গুড মর্নিং দিদি, বল। তখন দিদি বলল, রাখ তোর গুড মর্নিং, এখন কোথায় তুই? আর 2 দিন হলো কোথায় গেছিলি? আমি বাড়ি থেকে চলে এসেছি। যেখানে আছি খুব ভালো আছি। তুই কেমন আছিস? জামাইবাবু কেমন আছে? আর আমার কিউট ভাগ্নি কি করছে? আমি ভালো আছি। তোর ভাগ্নি সারা দিন টোটো করে বেড়ায়। আমরা এখন তোদের বাড়িতে, আর তোর জামাইবাবু মালয়েশিয়া গেছে। বাবা বললো ওইখানকার ব্রাঞ্চে নাকি কি সমস্যা হয়েছে, তোকে বলা হয়েছে তুই নাকি যাবি না। তা প্যাকেজ তো দুজনের, একজন গেল যে। আর বলিস না, আর একটা টিকিট নাকি হারিয়ে গেছে, তাই যেতে পারলাম না। আচ্ছা, মন খারাপ করিস না, আজকেই তোর আসার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, সাথে কাউকে নিতে পারবি না ভাগ্নিকে ছাড়া। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। এখন আবার বাইরে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। তারপরে দিদির ফোনটা রেখে দিই। এরপরে আমি ম্যানেজারকে কল করে সব ব্যবস্থা করতে বললাম। রেস্টুরেন্টে থেকেই সকালের ব্রেকফাস্ট করলাম। পরে অফিসের উদ্দেশ্যে রওনা। অফিসের গেটে গিয়ে পড়লাম আরেক বিপদে। আমাকে এই পোশাকে ঢুকতে দেবে না। পরে আমি বললাম, আপনি অফিসের ম্যানেজারকে কল করে ফোনটা আমাকে দিন, আমি কথা বলছি। কথা মতো ম্যানেজারকে ফোন করার পর আমি বললাম, আর কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? তখন ম্যানেজার বলল, কে আপনি, আর কি আবল তাবল বলতেছেন? যার জন্য এই সুন্দর আয়োজন করেছেন আমি সেই অসহায় ব্যক্তি। এটা শুনে ম্যানেজার বলল, যার জন্য করেছি সে তো চলে এসেছে। ও, এমডি সাহেব এসে পড়েছেন? না, ওনার জামাইবাবু এসেছে। আচ্ছা, ওনাকে নিচে আসতে বলুন। উনি এখন মিটিং এ। ওনাকে ফোনটা দিন। ওনাকে এখন ফোন দেওয়া যাবে না। তাহলে আপনার চাকরি চলে গেছে মনে করেন। তারপরে সেখান থেকে চলে গেলাম শপিং মলে। সেখান থেকেই অফিসের শার্ট প্যান্ট পরে গাড়ি নিয়ে চলে গেলাম সোজা অফিসে। অফিসে পৌঁছতেই দেখি জামাইবাবু আগে থেকে নিচে এসে দাঁড়িয়ে আছে, সাথে ম্যানেজার। আমি গাড়ি থেকে নেমে প্রথমেই বললাম, আমাদের কোম্পানির জন্য নতুন ম্যানেজার নিয়োগ করতে হবে। তখন ম্যানেজার সাহেব বলল, স্যার, আমার কি ভুল হয়েছে বলুন, যার ফলে আমার চাকরি খেয়ে নিয়েছেন? আমি আপনাকে ফোনে কি বলেছিলাম মনে আছে, নাকি মনে করিয়ে দেব? এ কথা শুনে জামাইবাবু বলল, আগে ভেতরে চলো, গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। আর তোমার জন্য বাবার নির্দেশে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। তারপরে ভিতরে গেলাম। গিয়ে দেখি দীপিকা বসে আছে। তা দেখে জামাইবাবুকে বললাম, জামাইবাবু কি হয়েছে বলো, আটকে গেলে কেন? তাই মেয়েটা এখানে কেন, আরো আসলোই বা কার সাথে? তখন জামাইবাবু বলল, আজকে সকালে ফ্লাইটেই আমরা এসেছি। ম্যানেজার বলল তুমি নাকি চলে এসেছো, তাই বাবার আদেশে ওকে তোমার কাছে নিয়ে এলাম। তোমাকে কি ওকে নিয়ে আসতে বলেছে নাকি? আর দিদিও তো আমার সাথে 2 নাম্বারই করলো। তাহলে কেউ আমাকে ভালোবাসে না। ওই যে তোমার সামনে বসে আছে তোমাকে ভালোবাসার জন্য। তারপরে সেখানে সব সমস্যার সমাধান করে হোটেলে চলে গেলাম, তাতে দীপিকা আর জামাইবাবু। আর আমরা আজকের ফ্লাইটেই দেশে ব্যাক করব। চলাই মেয়ের সাথে থাকাই যাবে না। গরিবদের ঘৃণা করে না, বের করছি তোমার ঘৃণা করা। দীপিকা, এই দীপিকা, যাও বাথরুমে যাও, জামাগুলো ধুয়ে দাও তাড়াতাড়ি। আমি আর জামাইবাবু বের হব, তুমি জামাগুলো ধুয়ে শুকিয়ে রাখো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে কিছু শপিং করে নিয়ে আসলাম। সেখানে আবার জিনিয়ার সাথে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে তার মামার বাড়িতে এসেছে। তার মামা মালয়েশিয়ার সিটিজেন। তারপরে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, হালকা রেস্ট নিলাম। তখন দীপিকা এসে জিজ্ঞেস করলো, তুমি কি শপিং করলে? এগুলো দেখে কি চুরি করে আনা মনে হয়? সরি, বুঝতে পারিনি তুমি এভাবে রেগে যাবে। সমস্যা নেই, যাও রেডি হয়ে নাও, রাতে 12টায় আমাদের ফ্লাইট। তারপরে রেডি হয়ে এয়ারপোর্টে চলে গেলাম। প্লেনে করে দেশের উদ্দেশ্যে রওনা হলাম। সকালে দীপিকাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে এলাম। এদিকে আমাদের বিজনেস আগের চেয়ে অনেক উন্নতি লাভ করেছে। ফলে আমিও শ্রমিকদের বেতন দ্বিগুণ করে দিয়েছি।
এতে তারা খুশি হয়েছে। তার সাথে বেড়েছে আমাদের অনেক শত্রু। আমার জীবনটা টাইম বোমের মতো, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এভাবে কাজের ব্যস্ততায় দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো। কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। গায়ে হলুদ ভালোভাবেই হলো, সবাই খুব আনন্দ করলো। বিয়েতে অফিসে সবাইকেই নিমন্ত্রণ করেছি, বড় লোকদের তেমন একটা নিমন্ত্রণ করিনি। এখন আমরা সবাই গাড়িতে বসে আছি, গাড়ি তার আপন গতিতে চলছে। এদিকে দীপিকাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যতই হোক, বিয়ে বলে কথা। দীর্ঘ 3 ঘন্টা পর পৌঁছে গেলাম দীপিকাদের বাড়ি। পুরোহিত মশাই বিয়ের কাজ সম্পন্ন করলেন। পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে আসার পরে সবাই নতুন বউকে নিয়েই পড়ে আছে। আমার কেউ কোনো খোঁজই নিচ্ছে না। আমি আর 7-5 না ভেবে ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। রাত 12টা। সবাই মিলেই আমাকে আমার ঘরের সামনে রেখে বলে গেল বিড়াল মারতে। তাহলে আমার বন্ধুগুলো এক একটা হারামি। আমিও সাহস নিয়ে ঘরে ঢুকেই পড়লাম। ঢোকার সাথে সাথেই বউ আমার লম্বা ঘোমটা দিয়ে আমার কাছে এসে আমাকে প্রণাম করলো। তখন আমি বললাম, আরে আমি কোনো সাধু বাবা না যে আমায় প্রণাম করবে। এটাও জানো না যে বিয়ের দিন বউ বরকে প্রণাম করে? আচ্ছা, অনেক হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আজকে ঘুমাবে? মানে আজ না আমাদের বাসর রাত, আর চাঁদু তুমি আজকে ঘুমাবে? তা তো হচ্ছে না। এখন চলো ছাদে যাই। আমার রাগ উঠে গেল, দিলাম ঠাস ঠাস করে দুটো। আজকে বাসর রাত না, তাই ছাদে যেতে হবে না। চুপচাপ সোফায় ঘুমিয়ে পড়ো, যাও। আর কোনো শব্দ যেন আমার ঘুমের সমস্যা না হয়, মনে রাখবে। আমি সোফায় ঘুমাতে পারি না। তা পারিস কেন? পারিস তো গরিবদের কিভাবে ঘৃণা করা যায়। সোফায় না পারলে নিচে বিছানা করে ঘুমা। আর আমার কোনো জিনিসে হাত দিবি না, বুঝতে পেরেছিস? নাকি আবার বুঝিয়ে বলতে হবে? এইসব বলে আমি বাইরে বের হতে যাব। দরজা খুলতেই সব হারামি একসাথে আমার পায়ের কাছে পড়লো। তা দেখে রাগ আরো বেড়ে গেল। দিলাম শালাগুলোকে উত্তম মধ্যম ধোলাই। এখন একটু শান্তি লাগছে। তারপরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জগিং করতে গেলাম। দীর্ঘ 3 ঘন্টা জগিং করলাম। তারপরে বাড়ি যেতে ইচ্ছে করছে না। আর এদিকেও মোবাইলটাও বাড়িতে রেখে এসেছি। সামনে দেখি একটা মেয়ে যাচ্ছে। কি আর করব, দেখি ওই মেয়েটার ফোনটায় একটু দেয় নাকি। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোনটা কি একটু পেতে পারি? কেন? আমার ফোন নিয়ে কি করবেন? আমার বন্ধুকে ফোন করব। এই যে নিন। তারপরে রনিকে ফোন করলাম। বাহ, রনির নাম্বার জানু দিয়ে সেভ করা। পেয়েছি, দাদু বাড়িতে যাই একবার, তারপরে খবর নিচ্ছি। হ্যাঁ জানু, বলো। রাখ তো জানু, কুত্তা। গাড়ি নিয়ে তাড়াতাড়ি পার্কে চলে আয়, আর আমার মানি ব্যাগ আর কোট নিয়ে আসবি। শালা, তোর ঘর থেকে কোট কিভাবে নিয়ে আসবো? এত কিছু জানি না। 10 মিনিটের মধ্যে তোকে এখানে দেখতে চাই, না হলে তোর জানু উড়ে যাবে। তারপরে ফোন রেখে দিলাম। পরে মেয়েটার হাতে ফোনটা দিয়ে বললাম, আপনার সাথে বসে কিছু কথা বলতে পারি? হ্যাঁ, কি বলুন। আমি আপনার নামটা কি জানতে পারি? আমি জবা, অনার্স ফাইনাল ইয়ার। আপনি? রনি আপনার কে হয়? আমার বয়ফ্রেন্ড। আমাকে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। ততক্ষণে রনি চলে এসেছে। তারপরে আমি জবাকে বললাম, বাকিটা ওর থেকে জেনে নিন। আমি রনির কাছ থেকে সব নিয়ে চলে গেলাম। তারপরে রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে বাড়ি চলে এলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নেই। তখন দীপিকা এসে জিজ্ঞেস করলো, সকালের নাস্তায় তুমি কি খাবে? আমি খেয়ে এসেছি। আমাকে নিয়ে কারো চিন্তা না করলেও হবে, কারণ আমার কাজে কেউ মাথা ঘামাক তা আমি পছন্দ করি না। তারপরে চলে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় ফোনটা হঠাৎই লাফানো শুরু করে দিয়েছে। বুঝছেন না তো? আরে বাবা, কল আসায় ফোনটা ভাইব্রেট হচ্ছে। ফোন বের করে দেখি ইতালি থেকে কল এসেছে। সেখানে আমাদের একটা ছোট্ট ব্রাঞ্চ আছে, সেখানে
সফটওয়্যারে ছোট সমস্যা হয়েছে, তাই যেতে হবে। এই জন্যই কল করেছে। তখন তাদেরকে আমি ফোনে বললাম জামাইবাবুকে ফোন করে বলতে, কিন্তু ওনারা বললেন যে এমডিকেই যেতে হবে এবং আজকেই যেতে হবে। কি এক ঝামেলায় পড়লাম বলেন তো। তারপরে বন্ধুদের কাছ থেকে বিদায় নিলাম। বাড়ি এসে প্যাক করলাম, কারণ প্রবলেম বেশি হলে 2-3 দিন থাকতেও হতে পারে। মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এইবার আমি একাই যাচ্ছি। বাবাকে জানানো হয়নি, কারণ জানালে আমাকে একা যেতে দেবে না। আজকে আবার দীপিকাদের বাড়ি যাওয়ার কথা, তাই মাকে ভালোভাবে বুঝিয়ে রওনা দিলাম ইতালির উদ্দেশ্যে। সন্ধ্যায় ইতালি পৌঁছে গেলাম। অফিসের গেস্ট হাউসে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিলাম। পরে বাড়িতে ফোন করে বললাম যে আমি পৌঁছে গেছি। রাতে শহরে ঘুরতে বের হলাম। তারপরে ঘোরাঘুরি শেষ করে ডিনার করে গেস্ট হাউসে পৌঁছালাম। পরে দিলাম এক ঘুম। সকালে উঠে অফিসে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি সমস্যার সমাধান হতে 2 দিন লাগবে। তাই আমি সেখানেই থেকে গেলাম আর 2 দিন কাজ শেষ করে দেশে ফিরলাম। বাড়িতে জানে না যে আজ আমি বাড়ি ফিরছি, কিন্তু কে জানতো যে ইতালি থেকে এসে আমি আর বাড়ি ফিরতে পারবো না। সেদিনই এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গাড়ি ওভারটেক করার সময় সামনে থেকে আসা একটা ট্রাক আমাদের গাড়িকে ধাক্কা দেয়। ফলে আমাদের গাড়ি কিছুটা দূরে পর্যন্ত 2-3টে পাল্টি খেয়ে যায়। আমার গায়ের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। তারপর মাথায় ঝিমঝিম করতে শুরু করলো। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে আইসিইউতে দেখতে পেলাম। ডাক্তার আমার চোখ খোলা দেখে বলতে লাগলো, বাহ বাহ, তাহলে আপনি কোমা থেকে বের হয়েছেন। আমি কে আর কতদিন ধরে আমি এখানে আছি, আর আমাকে কে এনেছে এখানে? কুল ম্যান, কুল। না, থেকে একজন ভদ্রলোক বললেন, ডাক্তার, ওনার কি স্মৃতি নষ্ট হয়ে গেছে? উনি আগের সব স্মৃতি ভুলে গেছেন। মাথায় গভীর আঘাতের ফলেই এমনটা হয়েছে। জানি না কতদিন লাগবে ওনার স্মৃতি ফিরতে। আচ্ছা, আমরা কি ওনাকে বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, এখন উনি মোটামুটি সুস্থই আছেন। ওনাকে নিয়ে যেতে পারেন আপনারা। আচ্ছা স্মৃতি, ওনাকে বলো রেডি হতে। আমি ডাক্তারের কাছ থেকে ডিসচার্জ নিয়ে আসছি। আচ্ছা, তার মানে এই দিদির নাম স্মৃতি। আচ্ছা, আমি কি আপনাকে দিদি বলে ডাকতে পারি? আপনি মনে হয় আমার দিদির বয়সী হবেন। আচ্ছা, তুমি আমাকে দিদি বললেই ডাকো। আর উনি আমার স্বামী, মানে তোমার জামাইবাবু। আচ্ছা দিদি, আর ওই যে বাচ্চাটাকে? আমার ছেলে, মানে তোমার ভাগ্নে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখন আমরা বাড়ি যাব। কার বাড়ি যাব আমরা? আমাদের বাড়িতে যাবে এখন, সেখানেই থাকবে তুমি, তোমার স্মৃতি ফিরে না আসে। আচ্ছা, আমি রেডি হচ্ছি। তারপরে জামাইবাবু ডিসচার্জ নিয়ে আসলো আর আমরা বেরিয়ে পড়ি স্মৃতি দিদির বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। দিদিদের বাড়িতে ঢুকতেই মাথায় কেমন যেন ব্যথা করা শুরু হলো। কিছু আমার মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে পড়ছে না। দিদি আমার এই অবস্থা দেখে বলল যে, ভাই তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তারপরে আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি রুমে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুলাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি একটা মেয়েকে প্রপোজ করছি। পরে মেয়েটা আমাকে থাপ্পড় দিয়ে চলে গেল, কিন্তু মেয়েটার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাই।
সাথে চিৎকার করে বলি, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিলে, পরে পস্তাবে। আমার চিৎকার শুনে স্মৃতি দিদি ও জামাইবাবু দৌড়ে এলেন আমার রুমে। এসে দিদি জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে, চিৎকার করলি যে? দিদি, ও আমার ভালোবাসা রিজেক্ট করেছে। কে তোকে রিজেক্ট করেছে? তার মুখটা স্পষ্ট দেখতে পাইনি। আচ্ছা ভাই, তুই মনে হয় খারাপ স্বপ্ন দেখেছিস। যা ফ্রেশ হয়ে আয়, একসাথে সবাই লাঞ্চ করব। তারপরে আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকলের সাথে লাঞ্চে বসলাম। তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাগ্নেকে নিয়ে বের হলাম তাদের এলাকা ঘুরে দেখতে। তারা বিকেলে ঘুরে সন্ধ্যায় বাড়ি এলাম। তারপরে দিদি একটা ফোন আর একটা মানি ব্যাগ আমার হাতে দিয়ে বলল যে অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে এইগুলো ছিল। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম আর প্যাটার্ন লক করা। প্যাটার্ন লকটা আমার জানা নেই, আর আমার ফিঙ্গারেরও হাতে ব্যান্ডেজ করা, তাই সেটাও কাজে লাগছে না। আর ফোনে চার্জও কম, তাই ফোনটাকে চার্জে দিলাম আর মানি ব্যাগে দেখতে লাগলাম। এটাতে প্রায় 30,000 টাকা আছে আর বাকি সব এটিএম কার্ড। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, কে আমি, আমার কি পরিচয়, আর আমার কাছে এত এটিএম কার্ড কোথা থেকে আসলো। এসব চিন্তা করতে করতে আবার আমার মাথা ব্যথা শুরু হলো। তখন ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে আবার স্বপ্ন দেখি কে যেন আমাকে ডাকছে, তার মুখটা দেখা যাচ্ছে না, চারপাশে ধোঁয়াচ্ছন্ন। তার মধ্যে থেকেই একটা মেয়ে আমাকে ডাকছে। তারপরে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি রাত 3টে বাজে। আর ঘুম আসছিল না, তাই ছাদে গেলাম। গিয়ে দেখি রাতে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হয়ে আছে। আকাশে চাঁদের চারপাশে তারারা ঝিলিক দিচ্ছে। তখনই আবার মাথায় যন্ত্রণা শুরু হয়। কিছু একটা মনে পড়ছে, কিন্তু মনে করতে পারছি না। মাথায় যন্ত্রণা সহ্য করতে না পেরে এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে নিজের রুমেই দেখতে পাই। তারপরে দিদি জিজ্ঞেস করলো, ভাই তুই কি করে ছাদে গেলি? তুই তো ঘুমাচ্ছিলি। আমি দিদিকে সব খুলে বললাম। তখন দিদি বলল যে, ভাই মাথায় এত চাপ নিস না, আয় ব্রেকফাস্ট করবি। যা ফ্রেশ হয়ে নিচে আয়, তোর জামাইবাবু ডাইনিং টেবিলে তোর জন্য অপেক্ষা করছে। তারপরে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করলাম। পরে ভাগনাকে নিয়ে আবার এলাকায় ঘুরতে বের হলাম। এখানে আসার সময় শুনলাম এখানে নাকি ইপটিজিং বেশি হয়। এখানে কিছু মস্তানও আছে যারা এই কাজ করে। পুলিশ নাকি তাদের ভয় পায়। আমরা একটা শিশু পার্কের দিকে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা মেয়েকে ইপটিজিং করছে। আমি সেখানে গিয়ে বললাম, ভাই মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? তাদের মধ্যে থেকে একজন, আমরা যা ইচ্ছা করব, তোর কি সমস্যা? আর দেখে তো এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি এলাকায় নতুন, আর আপনারা যা করছেন তা অন্যায়। তুই আমাদের সম্পর্কে জানিস না তো, তাই যাদব পান্ডের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারছিস। নতুন না হলে এখানে দাঁড়ানোর সাহসই পেতিস না। ভাই সত্যি কথা বলতে ভয় কিসের? তারপরে আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আপনি এখান থেকে চলে যান। তোর সাহস দেখে অবাক হচ্ছি, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার পারমিশন ছাড়া ওই মেয়েটাকে যেতে বললি? এতে সাহসের কি আছে? মেয়েটাকে দেখে মনে হচ্ছে সমস্যায় আছে আর তার দেরি হয়ে যাচ্ছে, তাই চলে যেতে বললাম। এতে আমার মনে হয় না আমি কোনো ভুল কিছু করেছি। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এত বড় সাহস! দাঁড়া, তোর খবর নিচ্ছি এখনই। তারপরে সে তার ছেলেদের বলল, বাবলু শালাকে সাইজ করতো। আমি ভাগনাকে বললাম, বাবু তুমি একটু পার্কে যাও, আমি আসছি, আমার একটা কাজ আছে, করেই আমি আসছি। বলার পরে মাহির পার্কে চলে গেল, আর যাদবের ছেলেরা আমার দিকে তেড়ে আসছে। হয়ে গেল একটা ছোট্ট মারামারি। আমার সাথে আরো দুজন যোগ দিল। যাদব আর তার ছেলেরা মার খেয়ে সেখান থেকে পালালো। তারপরে আমি ওদের দুজনকে বললাম, ভাই আপনারা মনে হয় এই এলাকার? হ্যাঁ ভাই, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম সঞ্জয়।
কিন্তু বাকি পরিচয় মনে নেই। অ্যাক্সিডেন্ট হওয়ায় মাথায় গভীরভাবে আঘাত লেগেছে। এখানে মাহিদের বাড়িতেই থাকি। ওর বাবা মা অ্যাক্সিডেন্টের পরে আমাকে হাসপাতালে ভর্তি করে আর সকল ট্রিটমেন্টের খরচও দেয়। আমাকে এখানে নিয়ে আসে। আচ্ছা, আপনাদের নাম তো জানা হলো না? হ্যাঁ, আমার নাম সুদীপ আর ওর নাম তুষার। এই পাশেই আমাদের বাড়ি। তারপরে তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গ্রুপ খুলব। সেই গ্রুপের কাজ হলো ইভটিজিং প্রতিরোধ করা এবং দুর্নীতি প্রতিরোধ করা। তারপরে সুদীপ আরো 5 জনকে কল করলো। তুষার ভাইও আরো 10 জনকে কল করলো। একটা জায়গায় ডাকলাম সবাইকে। তারপরে আমি ভাগনাকে তাদের সাথে নিয়ে গেলাম। তারা আবার মাহিরকে চেনে আর চিনতেই তো পারে, যেহেতু এই এলাকা। তারপরে আমরা গিয়ে দেখি সবাই সেখানে পৌঁছে গেছে। একে একে সবার সাথেই পরিচয় করে নিলাম। তারপর থেকে আমাদের মিশন শুরু হলো। আমি সবার ফোন নাম্বার নিলাম। আমার ফোন নাম্বারও সবাইকে দিলাম আর বললাম, আজ থেকে ইভটিজিং, চাঁদাবাজি আর অন্যান্য বেআইনি কাজ আমাদের দখলে থাকবে। কাউকে এইসব করতে দেব না, এইসবের শিকার কাউকে হতেও দেব না। আমাদের মধ্যে কেউ যদি এইসব দেখে তাহলে সে যেন সকলকে কল করে জানিয়ে দেয়। তখন সবাই বলল, একদম ঠিক, এটাই উচিত, একদম ঠিক সিদ্ধান্ত। সবাই জোর করে আমাকে তাদের গ্রুপের লিডার বানিয়ে দিল। আমাদের গ্রুপের কয়েকজন হ্যাকারও নিয়ে নিলাম, যাতে সোশ্যাল মিডিয়ায় কাউকে হ্যারাসমেন্টের শিকার না হতে হয়। আমাদের অফিসের সব যন্ত্রপাতি আমরা একত্রিত করলাম। সব খরচ আমরা সবাই মিলে দিলাম। আমাদের এই কাজের মধ্যেই 3 মাস কেটে গেল। এখন আমাদের গ্রুপের কথা এই এলাকার সবাই জানে। মস্তানরা আমাদের নাম শুনলেই প্যান নষ্ট করে ফেলে, কারণ প্রত্যেক থানায় আমাদের একটা করে গ্রুপ আছে। সবগুলো আমি কন্ট্রোল করি। কোনো থানায় যদি বড় ঝামেলা হয় তাহলে আমাদের মেন গ্রুপকেও যেতে হয়। এলাকায় এখন সবাই আমাকে সঞ্জয় নামেই চেনে। এখনো প্রতিদিন একই স্বপ্ন দেখছি যে কেউ একজন খুব কষ্টে আছে আর আমাকে ডাকছে, বারবার তার কাছে যেতে বলছে। এখনো তার মুখটা আমার সামনে স্পষ্ট হয়নি। হঠাৎ একদিন জামাইবাবু বলল ওনার সাথে ব্যাংকে যেতে। আমিও রাজি হয়ে গেলাম। তারপরে ওনার সাথে ব্যাংকে চলে গেলাম। সেখানে প্রবেশের সাথে সাথেই আমার কিছু একটা মনে পড়তে চাইছিল, কিন্তু কিছুই মনে আসছে না। তখন আমি ব্যাংকের ম্যানেজারের রুমে প্রবেশ করলাম। তারপরে আমি বললাম যে সঞ্জয় কুমার বাসু এই নামে এই ব্যাংকে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট আছে কি? স্যার, ডিস্ট্রিক্ট বললে ভালো হতো। মেবি কলকাতা। অপেক্ষা করুন স্যার, আমি দেখছি। কিছুক্ষণ পরে ব্যাংক ম্যানেজার বলল, স্যার একটা অ্যাকাউন্ট আছে। আমাকে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারবেন? সরি স্যার, ওনার সিগনেচার ছাড়া এটা করা যাবে না। আপনি এলাকার সমাজসেবী বলে আমি আপনাকে এতটুকুই ইনফরমেশন দিয়েছি। ওনার সিগনেচার ছাড়া বাকি ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ এটা রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডির অ্যাকাউন্ট। তখন এই রয়্যাল গ্রুপের নামটা শুনেই আমার কিছু মনে পড়ছিল, কিন্তু পুরোপুরি কিছুই মাথায় আসছে না, মনে পড়ছে না। তখন ম্যানেজারকে বললাম, দিন, কোথায় সই করতে হবে দেখি। স্যার, আপনার সিগনেচার হলে হবে না। আপনি দিন, আমি সই করে দিচ্ছি। তারপরে ম্যানেজার একটা ট্যাব এগিয়ে দিল। আমি চোখ বন্ধ করে তাতে সই করে দিলাম, কিন্তু কি সিগনেচার করলাম তা জানি না। তারপরে ম্যানেজারের রুমের মনিটরে সব ডিটেলস সমেত আমার ছবি চলে আসলো, কিন্তু আমার ছবি কিভাবে এই অ্যাকাউন্টের প্রোফাইলে? আর টাকার অ্যাকাউন্টটা দেখে আমি অবাক হয়ে গেলাম। না হলেও 500 কোটি টাকা আছে। তখন ম্যানেজার বলল, স্যার, তাহলে আপনি রয়্যাল গ্রুপের এমডি। আপনাকে আপনার পরিবার আপনাকে অনেক খুঁজছে, কিন্তু পায়নি। আচ্ছা, আমার এটিএম কার্ডের পিন কত? কেন স্যার, আপনি জানেন না? আসলে অ্যাক্সিডেন্টে আমার স্মৃতি চলে গেছে, কিছুই মনে নেই। যারা আমাকে উদ্ধার করেছে তারা আমার ওয়ালেট আর ফোনটা আমাকে দেয়। ওয়ালেটে দেখেই অনেকগুলো এটিএম কার্ড রয়েছে,
কিন্তু আমার একটা কার্ডেরও পিন মনে নেই, তাই জানতে চাইছি আর কি। আচ্ছা, এই জন্য আপনি এখনো জানেন না যে আপনার বাবা মা বউ আছে, আর আপনি এত বড় কোম্পানির মালিক? আপনার কার্ডটা দিন, আমি পিন বের করে দিচ্ছি। তারপরে ম্যানেজারের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দেখি জামাইবাবু আমাকে খুঁজছেন। আমি ওনার সামনে যাওয়ার পরেই উনি বললেন, সঞ্জয়, কোথায় চলে গিয়েছিলে? তোমাকে না পেয়ে কত চিন্তায় পড়ে গেছিলাম। স্মৃতিকে কল করে জানতে চাইলাম যে বাড়ি গেছো নাকি। স্মৃতি বলল তুমি যাওনি। আমি জামাইবাবুকে বললাম, রিল্যাক্স হন, আগে বাড়ি চলেন, সব বলবো। তারপরে বাড়ি চলে এলাম। তারপরে ব্যাংকে যা যা ঘটলো সব বললাম তাদের। বলা শেষ করতেই আমার ফোনে কল এলো। আমি আগের ফোনটা এখন আর চালাই না, নতুন ফোন কিনে দিয়েছে স্মৃতি দিদি। কারণ আগের ফোনটা ইউজ করলে আমার মাথায় প্রচন্ড ব্যথা হয়, আর কিছু মনে পড়তে চায়, কিন্তু কিছুই তো মনে পড়ছে না। ফোন হাতে নিয়ে দেখি সুদীপ ভাইয়া কল করেছে। রিসিভ করতেই সুদীপ আর্জেন্ট ডাকলো, তাই দিদিকে বলে তাড়াতাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি যে ইন্টালি থানায় নাকি আমাদের পুরো গ্রুপকে আটক করেছে এক মস্তানের কথায়, আর পুলিশের কর্মকর্তারাও নাকি মস্তানের সাথে হাত মিলিয়েছে। তাই আমাকে সেখানে যেতে হবে। তাই বাড়িতে ফোন করে দিদিকে বললাম যে কিছু কাজের জন্য আজকে কলকাতায় যেতে হবে, 2-3 দিনের মধ্যেই চলে আসব। তারপরে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় পৌঁছে ইন্টারি থানায় ঢোকার সময় সব হাবিলদার আমাকে নমস্কার জানাচ্ছে, কিন্তু কেন দিচ্ছে জানি না। থানায় ঢুকেই আমি অফিসারকে বললাম যে যারা লকআপে আছে তাদের দোষ কি, কি কারণে আপনি ওদেরকে অ্যারেস্ট করেছেন? তুই কে বে যে তোকে সব কৈফিয়ত দিতে হবে? ওরা আমার লোক, তাই আমি জানতেই পারি যে ওদের অপরাধ কি। আমার লোকেদের আপনি লকআপে আটকেছেন কেন? অপরাধ করে আবার মুখে মুখে কথা বলছিস? সালা, দাঁড়া মজা দেখাচ্ছি। হাবিলদার, এদেরকে লকআপে ঢোকান। তখন হাবিলদার অফিসারের কানে কানে কি যেন বলল। তখন অফিসার আরো জোরে চিৎকার করে বলছে, তো কি হয়েছে? লকআপে ঢোকাতে বলছি, যান ঢোকান। হাবিলদার আমাকে লকআপে ঢোকালো। লকআপে ঢোকাবার কিছুক্ষণ পরেই শুনি একটা গাড়ির আওয়াজ থানার বাইরে। পরে থানার ভিতরে চিৎকার চেঁচামেচি শুনতে পাই। পরে হাবিলদার আমাদের সবাইকে বের করে আনে। একজন 55 বছরের বয়স্ক লোক থানার ভিতরে প্রবেশ করলো আর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল, আর বলতে লাগলো, বাবা, তুই এতদিন কোথায় ছিলি জানিস? তোকে কত খুঁজেছি। ম্যানেজার বলল তুই 4 দিনের জন্য ইতালি গেছিস, কিন্তু 5 দিন হয়ে গেল তুই ফিরলি না। তখন ইতালিতে ফোন করে জানতে পারি তুই নাকি সেখানের কাজ শেষ করে তৃতীয় দিনই চলে এসেছিস। তারপর অনেক চিন্তায় পড়ে গেলাম, তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। পুলিশও তোকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পাইনি। তোকে খুঁজে না পেয়ে এই 7 মাস অনেক কষ্টে আমরা কাটিয়েছি। বাবা চল, বাড়িতে চল। আমি যেতে চাইনি। অনেক কষ্টে ভদ্রলোক আর ওনার সাথে আরো একজন আমার থেকে বয়সে একটু বড় হবে, উনি আমাকে বললেন, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু একটা বাচ্চা মেয়ে ছিল যার কথা আমি ফেলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। তার প্রতি কেমন যেন আমার একটা মায়া কাজ করছে। তারপরে ওনাদের সাথে ওনাদের বাড়ি চলে গেলাম। যাওয়ার আগে আমার সাথে লোকেদের কলকাতা হোটেলে যেতে বললাম, আর থানা থেকে জেনে নিলাম যে কে বা কারা আমাদের লোকেদের নামে থানায় ডায়েরি করেছে। তারপরে বাড়িতে প্রবেশ করলাম। ঢোকার সময় যেন মনে হচ্ছে কোনো কিছু আমার পিছু টানছে। তখন একজন মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। বাবা, তুই কোথায় ছিলি? কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি। তখন তিনি দুটো মেয়েকে ডাক দিল। একজন এসে বলছে, ভাই তুই কোথায় ছিলি? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? আরেকটা মেয়ে জড়িয়ে ধরে অনেক কান্না করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। তখন সবাই মিলে তাকে ধরে একটা রুমে নিয়ে গেল। আমি বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে একটা ঘরে আমার চোখ আটকে গেল। দেখে মনে হচ্ছে খুব চেনা এই রুমটা, তাই আমি চারিদিক ঘুরতে থাকি এবং ওই রুমটাতে ঢুকতেই দেখি ওই অল্প বয়সী অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটির সাথে আমার একটা ফটো ফ্রেম, যেখানে আমি আর ওই মেয়েটি একসাথে আছি।
আমি কিছুতেই মনে করতে পারছি না যে ওটা কে, কিন্তু সবকিছুই যেন খুব চেনা চেনা লাগছে। যাই হোক, তারপরে রুম থেকে বেরিয়ে এসে শুনলাম মেয়েটার জ্ঞান ফিরে। আমার এখনো মনে পড়ছে না মেয়েটা কে। আমি রুমে গিয়ে দেখলাম মেয়েটা বসে আছে, আর রুমে ঢুকতেই মেয়েটা বলে উঠল, কোথায় ছিলে তুমি এতদিন? কত খুঁজেছি তোমায়। আমি তোমাকে কত ভালোবাসি, সেটা কি তুমি একটুও বোঝো না? আপনি কে বলুন তো? আর এই সব আপনি কি বলছেন? তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে ভুলে গেছো? এই, আপনি প্লিজ কাঁদবেন না। আসলে একটা অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আমার কিচ্ছু মনে নেই। হে ভগবান, আমি আপনার স্ত্রী। কি? না, এটা হয় না। আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। উফ, আপনি চুপ করবেন? আপনি আমার স্ত্রী, তাই তো? এবার আপনি যদি চুপ না করেন তাহলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। চুপ করুন, আপনি একদম চুপ করুন। আমি দেখলাম মেয়েটা মুখ বুজে কাঁদছে। এটা দেখে আমার অসহ্য লাগতে শুরু করলো। আমি আর বসে থাকতে পারলাম না। যাই হোক, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া সেরে বিকেলে একাই বেরোলাম এলাকাটা ঘুরে দেখতে। এলাকাটা ঘুরে দেখতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ আমার আবার অ্যাক্সিডেন্ট হলো। আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান এলো, নিজেকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে দেখলাম, আর তার সাথে স্মৃতি দিদিকেও দেখলাম, আর দীপিকাকেও দেখতে পেলাম। কিন্তু এ কি, আমি তো খুব সহজেই সবার নাম মনে করতে পারছি। হঠাৎ ডাক্তার এসে হাজির। তিনি বাড়ির সবাইকে বললেন যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, সঞ্জয় এখন সুস্থ আছে। এই অ্যাক্সিডেন্টে সঞ্জয়ের পূর্ণ স্মৃতি সব ফিরে এসেছে। স্মৃতি দিদি আর দীপিকাকে দেখে মনে হলো ওরা যেন চিন্তায় চুপসে গেছিল। যাই হোক, বাড়ির সবাই আমাকে দেখতে এলো। দেখার শেষ। দীপিকা সবাইকে চলে যাওয়ার জন্য বলল, আর সে থেকে গেল। সবাই চলে গেল, আর যাওয়ার সময় স্মৃতি দিদিকে আমি বললাম বাড়িতে আমি না ফেরা পর্যন্ত যেন সে থেকে যায়। অনেক জোরাজুরি করার পরে সে রাজি হলো। তারপরে নার্স দীপিকাকে ওষুধ দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। তারপরে দীপিকা বলল, আমি সরি। আমার কাছে সরি বলছেন কেন? এত বেশি কান্নাকাটি করার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাঁদবো না। এইসব কথা বাদ দিন। আর আপনি এখানে থাকতে গেলেন কেন? আমি তো আপনাকে সহ্য করতে পারি না। আর তাহলে দিদিকেই বলতাম থাকার জন্য। আচ্ছা, আমি কালকে দিদিকে বলবো থাকার জন্য। আচ্ছা, আর আপনি টেনশন নেবেন না। এতই যখন কান্নাকাটি থামছে না, তখন 7 দিনের মধ্যেই ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আর আমিও একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। আর আপনি আজকেই বাপের বাড়ি চলে যান, তাহলে আর আপনাকে আমাকে সহ্য করতে হবে না। তারপরে আমি দিদিকে ফোন করে আসতে বললাম, আর দীপিকাকে চলে যেতে বললাম। তারপরে দিদি আসলো, দীপিকাও চলে গেল। তারপর দিদিকে আমি সব বলি, আর প্ল্যানটাও বলি যে যেহেতু এতদিন আমি দীপিকার থেকে দূরে ছিলাম আর সব সময় ওর সাথে আমার ঝগড়া হতো, তাই আমি দীপিকাকে ডিভোর্স দেব। আর ডিভোর্সটা দীপিকাকে দেখানোর জন্য দেব। তারপরে আবার বিয়ে করব। কিন্তু বিয়েটা যে আমার সাথে হচ্ছে সেটা তাকে জানানো যাবে না। আর আঙ্কেল আর বাবা মাকেও এই প্ল্যানটা তুই বুঝিয়ে দিবি। তারপরে দীপিকা তার বাড়ি যাওয়ার আগেই দিদি আঙ্কেলকে ফোন করে সবকিছু বুঝিয়ে দিল। তারপরে দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। হাসপাতাল থেকে রিলিজ পেপার নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে সোমদীপকে ফোন করলাম। হ্যালো ভাই, কি খবর? হ্যালো, আপনি কে বলছেন আর আমাকে বন্ধু বলছেন কেন? কুত্তা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি সঞ্জয়। আরে ভাই তুই, তোকে তো আমি চিনতেই পারি নাই। আচ্ছা বল, কেমন আছিস এবং কোথায় আছিস? এই তো বাড়িতে আছি। তুই সুমনকে নিয়ে দুজনেই আয়, কথা আছে। আর আমার কথা বলবি না, সারপ্রাইজ দেব। আচ্ছা দাঁড়া, 30 মিনিটের মধ্যে আসতেছি।
তারপরে কল কেটে দিলাম। তারপরে গিয়ে সবাই একসাথে লাঞ্চ করলাম। পরে স্মৃতি দিদিকে বললাম যে জামাইবাবুকে বলতে অফিস থেকে 15 দিনের জন্য ছুটি নিয়ে আসতে। দিদি কারণ জানতে চাইলে সব বললাম। পরে আমার দিদি বলল, দেখিস যা করতে যাচ্ছিস তার বিপরীত যেন না হয়। না রে দিদি, চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আগের ফোনটা ওপেন করলাম। দেখলাম একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। দেখলাম আননোন নাম্বার থেকে, আর প্রত্যেকটা মেসেজেই একটা কথাই লেখা রয়েছে। মেসেজ দেখে বুঝলাম যে দীপিকা পাঠিয়েছে। মেসেজ দেখা শেষ হতেই দেখি 3 হারামি চলে এসেছে। এসেই আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না রে। তারপরে একটু শান্ত হয়ে সবাই জিজ্ঞেস করলো যে আমার কি হয়েছিল আর আমি কোথায় ছিলাম। তারপরে তাদের সবটা খুলে বললাম, আর সাথে বিয়ে প্ল্যানটাও বুঝিয়ে দিলাম। আর সুমনকেও বললাম যে মামাকে দিয়ে 2 দিনের ভিতরেই পেপার রেডি করতে। 2 দিন পরে পেপার চলে এলো। আমি সাইন করে দীপিকার কাছে পাঠিয়ে দিই। তারপরে আমি অফিস চলে গেলাম। এখন অনেকটাই সুস্থ, তাই অফিসে যাচ্ছি। তারপরে সবার সাথে কুশল বিনিময় করে নিজের কেবিনে গিয়ে বসলাম। কম্পিউটার ওপেন করব। দেখি গত মাসে আমাদের প্রোডাক্ট কম থাকায় কোম্পানি অনেক লস হয়েছে। তাই ম্যানেজার সাহেবকে ডাকলাম, ডেকে মিটিংয়ে অ্যারেঞ্জ করলাম এবং বললাম প্রত্যেক শ্রমিকদেরও সেখানে থাকতে। 10 মিনিট পরে ম্যানেজার এসে জানালেন যে সবাই মিটিং রুমে অপেক্ষা করছে। তাই আমিও মিটিংয়ে চলে গেলাম। এদিকে ডিভোর্স পেপার হাতে পেয়ে দীপিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপরে সে তাও সাইন করে দিল। সে হাসপাতাল থেকে যাওয়ার পর থেকেই ঠিকমতো খাওয়া দাওয়া না করে সারাক্ষণ শুধু কান্না করছে রুমের দরজা বন্ধ করে। আমি মিটিং শেষ করে বের হয়ে দেখি দিদির 10টা মিস কল, আর বাবার ফোন থেকেও 20টা কল এসেছে। ফোনটা সাইলেন্ট থাকায় আমি শুনতে পাইনি। তারপরে কল ব্যাক করলাম। তখন দিদি যা বলল শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। দীপিকা অজ্ঞান হয়ে গেছে। কেন, কি হয়েছে? হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন যে অতিরিক্ত কান্না করা আর না খাওয়ার ফলে এমন হয়েছে। আচ্ছা, এখন তোমরা কোথায়? হাসপাতালে। তুই কি আসবি? না রে দিদি, আমি গেলে দীপিকা বুঝে ফেলবে। ওকে, তাহলে তুই বাড়ি চলে যা। আচ্ছা, তুই কখন আসবি? এই কিছুক্ষণ পর। তারপরে ফোন রেখে বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বেরোলাম। সোমদীপ সুমনদের কাছে চলে গেলাম আর বিয়ের সব আয়োজন তাদেরকে করতে বললাম, আর ওদেরকে বলে এলাম যে যেন ওরা আমার বাড়িতে চলে আসে। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। পরে নিচে এসে দেখি সবাই চলে এসেছে। তারপরে সবার সাথে কথা বলে শুক্রবারেরই বিয়ের দিনটা ঠিক করলাম, আর বললাম দীপিকাকে বলতে যে আমি বিয়ে করছি। বাবাকে বললাম দীপিকার বাবাকে ফোন করে বলে দিতে, আর এবার যেন বড় ধরনের কোনো অনুষ্ঠান না করা হয়। তারপরে বাবা দীপিকার বাবাকে ফোন করে বলে দিল শুক্রবারই বিয়ের আয়োজন করতে। আজ মঙ্গলবার, আর মাত্র 2 দিন বাকি। তারপরে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সোমদীপ সুমন ছাড়াও সায়ন, শান্ত, জিনিয়াকে ফোন করে বললাম কালকে চলে আসতে। তারপরে রাতের খাবার খেয়ে রুমে এসে ফেসবুকে একটু লেখালেখি করছি। আমি আবার গল্প লিখতে ভালোবাসি এবং পড়তেও ভালোবাসি। তখন আমার পেজে একটা মেসেজ আসে। এরকম মেসেজ এর আগে কখনো আসেনি। মেসেজটা ছিল যে, আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? তখন আমি জিজ্ঞেস করলাম কেন? সেই অচেনা ব্যক্তি বলল কিছু কথা ছিল আপনার সাথে, খুবই জরুরি, আর আপনার কাছেও সমাধান চাই। তখন আমি বললাম আপনার নম্বর দিন, আমি আপনাকে ফোন করছি। সেই অচেনা ব্যক্তিটি তখন তার নাম্বারটা আমাকে মেসেজ করে দিল। দেখি এটা দীপিকার নাম্বার, তাই আমি আবার অন্য নাম্বার থেকে তাকে কল করলাম। রিসিভ করার পরে ওপাশ থেকে বলল, নমস্কার লেখক স্যার। নমস্কার। মনে হচ্ছে আপনার সমস্যাটা খুব গুরুতর। হ্যাঁ, আমি কি আপনাকে কিছু বলতে পারি? হ্যাঁ অবশ্যই, বলুন।
তারপরে দীপিকা বলা শুরু করলো, আচ্ছা লেখক সাহেব বলুন তো, কেউ যদি প্রথমে ঘৃণা করে সে ক্ষেত বলে তাকে স্মার্ট বানানোর জন্য, পরে জানতে পারি যে সে ক্ষেত নয়, সে স্মার্ট বিজনেসম্যান। আমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি, কিন্তু যখন তা প্রকাশ করি তখন সে মনে করে যে আমি তার টাকা দেখে তাকে ভালোবাসি, আর তাই সে আমাকে পছন্দ করে না। কিন্তু তারপরও পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরের দিন কিছু কাজে তাকে বিদেশ যেতে হয়, আর সে আমাদের সারপ্রাইজ দেবে বলে কাউকে না বলে সে বিদেশ থেকে যেদিন আসার কথা ছিল তার আগেই চলে আসে। সেদিন তার একটা অ্যাক্সিডেন্ট হয়, যা আমরা কেউ জানতামই না। পরে তাকে অনেক খোঁজা হয় কিন্তু পাওয়া যায়নি। জানেন, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল তাকে হারানোর ভয়ে। সেদিন থেকে কোনো দিনও বাদ যায়নি যে তার জন্য কান্না করিনি। যেদিন তাকে খুঁজে পাওয়া যায় সেদিন খুব খুশি হয়েছিলাম তাকে দেখতে পেয়েছিলাম বলে, কিন্তু পরে জানতে পারি যে তার স্মৃতি হারিয়ে গেছে। তারপর একদিন সে বিকালে এলাকাটা ঘুরতে যায়, আর সেখানে সে রাস্তা পার হওয়ার সময় আবার অ্যাক্সিডেন্ট হয়, আর ওই আবার আঘাত পাওয়ার ফলে তার স্মৃতি আবার ফিরে আসে। বাকিটা বলবো না, থাক, কারণ বাকিটা আপনি জানেন। আচ্ছা, আপনি এইসব কথা আমাকে কেন বলছেন? কারণ আজকের পর হারিয়ে যাব না ফেরার দেশে, তাই এই নিয়ে যেন একটা গল্প লেখেন, তাই আপনাকে বললাম। হয়তো কালকে আর সূর্য দেখা হবে না আমার। কি সব আবোল তাবোল বলছেন? সুসাইড করা যে পাপ, তা কি জানেন না? জানি। আচ্ছা লেখক সাহেব, বিদায় নিচ্ছি। আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে, তাই বিদায় নিতে হচ্ছে। জানি কখনো আর কথা হবে না আপনার সাথে। প্লিজ এই গল্পটা লিখবেন, আমাকে কথা দিন। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলছি, কিছুই মুখ থেকে বের হচ্ছে না। হঠাৎ দেখি দীপিকা কথা বলছে না, লাইনে আছে কিন্তু কথা বলছে না। তারপরে দীপিকা বলে একটা চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সবাই আমার ঘরে চলে এসেছে। এসে দিদি এসে জিজ্ঞেস করছে, কি রে, কি হয়েছে? দীপিকা সুসাইড করতে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। এটা বলেই আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি ড্রাইভিং করে দীপিকাদের বাড়ি পৌঁছালাম। কলিং বেল বাজালাম। অনেকক্ষণ পর দীপিকার বাবা এসে দরজা খুলে দিল। আমাকে চিন্তিত দেখে তিনি বললেন, কি হয়েছে বাবা, এত রাতে আমাদের বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি? আঙ্কেল, দীপিকা কোথায়? দীপিকা তো উপরে। কেন, কি হয়েছে? আমি তাড়াতাড়ি দীপিকার রুমে গেলাম। গিয়ে দেখি দরজা বন্ধ। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তাই বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। ঢুকে দেখি মহারানী মহা আনন্দে গান শুনছেন খাটে শুয়ে শুয়ে। তখন এটা দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। তারপরে গিয়ে এক টানে খাট থেকে উঠিয়ে দিলাম। দীপিকা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপরে আমি বলা শুরু করলাম, ওই নিজেকে কি পেয়েছো? হ্যাঁ, কি করলাম আমি? আর তুমি এখানে কেন? আর তোমাকে এতটা আপসেট দেখাচ্ছে কেন? আমাকে আপসেট দেখাচ্ছে তোর জন্য। আর আমি এখানে তোকে আমার বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। কাল আমি বিয়ে করব, নিমন্ত্রণ খেতে আসিস। সত্যি তুমি আবার বিয়ে করবে? আমাকে কি একবারও ক্ষমা করা যায় না? হ্যাঁ, আমি আবার বিয়ে করব এবং কালকেই করব। তোকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না, কারণ তোর মতো অহংকারী আমি আর কাউকে দেখিনি। এটা বলেই আমি হনহন করে বেরিয়ে এলাম। নিচে এসে আঙ্কেলকে বললাম কালকেই বিয়ের ব্যবস্থা করতে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। তারপর সেখান থেকে চলে আসি। বাড়ি যাওয়ার পথেই সোমদীপকে ফোন করলাম। দুবার রিং হওয়ার পরে রিসিভ করলো আর ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো, কে এত রাতে ডিস্টার্ব করছেন? তোর বাবা। দুঃখিত, আমার বাবা পাশের ঘরে ঘুমাচ্ছেন। কুত্তা, মোবাইলের স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছিস না? সোমদীপ কিছুক্ষণ চুপ থাকার পরে বলল, বড় ভাই, তোর জন্য কি রাতে শান্তিতে ঘুমাতেও পারবো না নাকি? এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, আমার বাড়িতে গিয়ে ঘুমাতে পারবি। কি এত রাতে কিভাবে তোর বাসায় যাব? আমি নিচে আছি, 5 মিনিটের মধ্যে আয়। 2 মিনিট দাঁড়া, আসতেছি। আচ্ছা, এটা কি হলো? বাড়ি থেকে কখন বেরিয়েছি, কিন্তু কেউ তো আমাকে ফোন করলো না বাড়ি থেকে। দীপিকার কি অবস্থা এটা জানার জন্য
কেউ ফোন করলো না। এই নিয়ে ভাবতে শুরু করলাম। সোমদীপের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। তারপরে সোমদীপকে নিয়ে বাড়ি আসলাম। বাড়ি আসার পরেও কেউ কিছু বলছে না। এর মানে কি হতে পারে আমিও বুঝতে পারছি না। গিয়ে ফ্রেশ হয়ে দেখি 2টো বাজে, তাই দিলাম এক ঘুম। ঘুমানোর আগে সোমদীপকে বললাম সায়ন, শান্ত, সুমন ওদেরকে যেন বলে দেয় যে সকাল সকাল চলে আসার জন্য, আর শান্ত যেন জিনিয়াকেও নিয়ে আসে। এটা বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। উঠতেই মা বলছে, ছেলে বিয়ে করতে যাবে আর কিছু সময় বাকি আছে, এখনো শপিং করিসনি কেন? ভালো কথা, কালকে রাতে বিয়ের কথা বলতে ভুলে গেছি। কিন্তু তুমি কিভাবে জানলে? তোমাকে বলতে তো মনেই ছিল না। তোর শ্বশুর ফোন করে বলেছে কাল রাতে। ও আচ্ছা। তারপরে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সব হারামিগুলো এসে গেছে। তারপরে ওদেরকে নিয়ে শপিং করতে চলে গেলাম। যাওয়ার সময় জবার বাবাকেও কল করে বললাম জবাকে পাঠিয়ে দিতে। এটা শুনে রনি খুশিতে লাফাতে শুরু করে দিয়েছে। তারপরে শপিং করে বাড়ি গেলাম। গিয়ে দেখি জবার বাবা মা জবাকে নিয়ে চলে এসেছে। তাদের সাথে একটু কথা বলে রুমে গিয়ে দেখি 12টা বাজে। তারপরে কিছুক্ষণ পর মা এসে রেডি হওয়ার জন্য বলে গেল। তারপরে রেডি হয়ে সবাইকে 1টার দিকে দীপিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে বিয়েটা ভালো ভালো হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি আমার রুমের সামনে, মানে বাসর ঘরের সামনে। হারামিগুলো টাকা ছাড়া ভিতরে যেতে দেবে না, তাও আবার 50,000 টাকার দাবি করেছে। যাওয়ার সময় বলল বিড়াল যেন মারি, কি আর করব, ভিতরে যেতে হলে তো দিতেই হবে, তাই দিয়ে দিলাম। তারপরে ভিতরে গেলাম। গিয়ে তো আমি অবাক, বউ আমার ঘুমটা খুলে বসে আছে। আমাকে দেখে এগিয়ে এসে প্রণাম করলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো মিস্টার জানেমান, এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি সব জানি, আর এটাও জানি। আর তুমি কি মনে করেছো আমি তোমার মাত্র একটা ফোন নাম্বার সেভ করে রেখেছি? তোমার সব নাম্বারই আমার ফোনে সেভ করা। যখন দেখি তুমি আমাকে ফোন করছিলে, তখন আমি ইচ্ছা করেই সুইসাইডের কথা বলি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে সব যখন জেনে গেছো, তাহলে বাকি কাজটা করে ফেলি। এই না না, কোনো দুষ্টুমি না। কে শুনে কার কথা? আমার ঠোঁট ডুবিয়ে দিলাম দীপিকার ঠোঁটে। বাকিটা ইতিহাস। এইভাবেই পূর্ণতা পেল আমাদের ভালোবাসার গল্পের।